আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? ঈদ পরবর্তীতে আজকে আমাদের প্রথম লাইভ ক্লাস, অর্থাৎ প্রথম লাইভ ক্লাস না, লাইভ আমি সকালে নিয়েছি, কিন্তু এখন আমরা এক ক্লাসে মিনিমাম 3 থেকে 4টা মার্ক নিশ্চিত করার জন্য বিসিএস প্রাইমারি সহ অন্যান্য সকল জব পরীক্ষার বাংলার প্রশ্ন সমাধান একটা ক্লাস করব। অর্থাৎ ক্লাসটা আমি নিব, সরি থুকু বাংলার বউ বুঝি না, সো পারবো না আমি। ক্লাস বাংলার কিং নাসির স্যারই নেবেন। তবে আজকের ক্লাসটা অনেক বেশি অ্যামেজিং হবেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা আমরা ইতোমধ্যে যুক্ত হয়েছি, প্রত্যেকে আজকের লাইভ সেশনটাকে আমরা একটু শেয়ার করে দিব, কারণ আজকের লাইভটা একটা ব্যতিক্রমী লাইভ এবং এত ইন্টারেস্টিং কিছু কোশ্চেন রয়েছে যে কোশ্চেন গুলো থেকে আপনারা হরহামেশাই যে কোনো জব পরীক্ষায় গিয়ে 2 থেকে 3টা মার্ক অনায়াসে কমন পাবেন। সো এই যে আমরা যে মাঝে মধ্যে বলি এক ক্লাসে 3 মার্ক নিশ্চিত, এটা আসলে নিশ্চিত হবে। আজকের ক্লাসটা যারা লাস্ট পর্যন্ত করবেন, শেষ পর্যন্ত করবেন, তারা যে কোনো পরীক্ষায় গিয়ে এরকম রিলেটেড প্রশ্ন 3 থেকে 4টা এমনি কমন পাবেন। সো প্রত্যেকে আমরা লাইভটাকে শেয়ার করে দিব, আর সবার ঈদ কেমন কাটলো সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিব, আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি সেটাও কমেন্ট করব। ওকে, তো আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আমি নিজেও শেয়ার করে দিয়ে চলে যাব, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিব। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কলিজার ভাই কলিজার বোন, ঈদ পরবর্তী প্রথম লাইভ, স্যার প্রথম ক্লাসে কি আপনার একটা বই গিফট দিতে পারি না আমরা? অবশ্যই। ক্যারিয়ার প্লাস বইটা নতুনটা, এই ক্যারিয়ার প্লাস বই নতুনটা নিয়ে আসো। ক্যারিয়ার প্লাস বই একটা দাও। আচ্ছা, আজকের লাইভ সেশনে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদেরকে আজকে আমি লাইভে বলতেছি যে আপনারা আজকে কিন্তু ক্যারিয়ার প্লাস একটা বই গিফট হিসেবে পেয়ে যাবেন। ক্যারিয়ার প্লাস একটা বই গিফট হিসেবে পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ারকারী, এবং সর্বোচ্চ মেনশনকারীকে আমরা আলাদা গিফট করব। অর্থাৎ সর্বোচ্চ মেনশন যে করবেন, সে যদি আমাদের কোনো কোর্সে যুক্ত হতে চান তাইলে সে পাক্কা 300 টাকা সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, মানে 300 টাকা তার কোর্স ফি থেকে মাইনাস হবে। তাহলে সর্বোচ্চ মেনশনকারীও পাচ্ছি গিফট, সর্বোচ্চ শেয়ারকারী সরাসরি নাসির স্যারের বুকটা পেয়ে যাচ্ছি। আমার বুক না, মানে বই। ও সরি, তাইলে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু নাসির স্যারের আমরা এই যে বুকটা পেয়ে যাচ্ছি, নাসির স্যারের বুকটা, নাসির স্যারের বইয়ের পেছনে দেওয়া আছে, এই বুকটা পেয়ে যাব আমরা। সো নাসির স্যারের বুকটা যারা আমরা ফ্রিতে পেতে যাচ্ছি তারা সর্বোচ্চ শেয়ার করে আমরা এই বুকটা উপহার হিসাবে পেতে পারি। আপনাকে কুরিয়ার চার্জও দেওয়া লাগবে না, কুরিয়ার চার্জটাও আমরা এখান থেকে দিয়ে দিব, যান তাও সর্বোচ্চ শেয়ার করেন। তাহলে সর্বোচ্চ শেয়ার করতে হবে, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা আপনারাও প্রত্যেকে শেয়ার করে দিবেন, আপনারাও প্রত্যেকে শেয়ার করে দিবেন, প্রত্যেকে শেয়ার করে কমেন্টে ডান লিখবেন। এই যে কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আসলে আমরা ঈদ পরবর্তী আজকে থেকে ক্লাস শুরু করলাম, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা ব্যাচের নতুন ক্লাস শুরু হবে। অর্থাৎ যারা 49তম বিসিএস কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। এখনো যারা 49তম বিসিএস কোর্সে ভর্তি হননি তারা আজকেই এনরোল করে ফেলেন, যাতে আপনি আগামীকাল নতুন ব্যাচের ক্লাস শুরু করতে পারেন। আর আজকে কিন্তু বিসিএস প্রশ্ন কিন্তু সলভ হবে, পাশাপাশি প্রাইমারি পরীক্ষার প্রশ্ন সলভ হবে। আর যারা এই বছর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের কিন্তু চমৎকার একটা সুখবর, আগস্টে আসতেছে এই প্রাইমারি পরীক্ষার নতুন সার্কুলার। সুতরাং প্রাইমারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবেন, যারা জিরো থেকে হিরো হতে চান, যাদের বেসিক একদম দুর্বল, তারা কিন্তু আগামীকাল থেকে নতুন ব্যাচ পেয়ে গেলেন এবং এই নতুন ব্যাচের ক্লাসগুলো ভালো করে করা শুরু করবেন। এবং যারা এই বছর নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য আগামীকাল নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং যারা 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরির বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে পরীক্ষা দেন তাদেরও কিন্তু আগামীকাল নতুন ব্যাচের ক্লাস শুরু। সুতরাং ঈদ পরবর্তী সবাইকে স্বাগত জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আর আমি আছি নাসির স্যার। আজকে জমজমাট আপনাদের সাথে আড্ডা হবে, কথা হবে এবং মজার প্রশ্ন সলভ হবে। এবং যে প্রশ্নগুলো বিশেষ পরীক্ষা আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা আছে, এবং আবার এই প্রশ্নগুলো আসবে আপনাদের, এই প্রশ্নগুলো কিন্তু আজকে রেখেছি। প্রথমে আমি আপনাদের কাছ থেকে উত্তর আশা করি, তারপরেই কিন্তু আমি উত্তরটা বলে দেই। তো আপনারা অনেকে মাদারীপুর থেকে আছেন, বা আজকে মাদারীপুর থেকে আসলাম, তো আমি আফরিন আছেন আমাদের সাথে, হাবিবুর রহমান, তিনি স্বপ্নের রাজকন্যাকে মেনশন করেছেন। হ্যাঁ, এরকম আপনার প্রিয়জনকে একটু মেনশন করে দেন, তাহলে কিন্তু আপনার প্রিয়জনও কিন্তু আজকে লাইভ ক্লাসটা দেখতে পাবে। আর সবাই একটু সাবধানে থাকবেন, কারণ এখন আমাদের করোনা ভাইরাসে হালকা একটু দেখাশোনা করে যাচ্ছে, সুতরাং এর জন্য মাস্ক ব্যবহার করতে হবে। আর যারা ঢাকা শহরে আসতেছেন বা বিভাগীয় শহরে যাচ্ছেন বা জেলা শহরে যাচ্ছেন, নিজ গ্রাম থেকে সাবধানে যাবেন। বাইকে যারা চলাফেরা করবেন খুবই সাবধানে চলাফেরা করবেন, গাড়িতে খুব সাবধানে চলাফেরা করবেন, লঞ্চ
ট্রেন সবাই একটু দুর্ঘটনা এড়িয়ে চলবেন। যেমন আজকে আমি সকালবেলা বাড়ি থেকে যে আসলাম গাড়িতে, দেখলাম রাস্তাঘাটের যে অবস্থা, আমি নিজের চোখেও কয়েকটা দুর্ঘটনা দেখলাম। তো এরকম দেখলাম এক মহিলা পড়ে গেছে, পুরো একদম আদমর অবস্থা, বরিশাল শহরেই দেখলাম। তো এরকম কিন্তু অনেক জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটতেছে, তো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, সবাই সালাদ দিয়েছেন। জাকির সুলতান আছেন আমাদের সাথে, জহিরুল ইসলাম আছেন আমাদের সাথে, বা শিশির বিন্দু আছেন আমাদের সাথে, রিক্তা আক্তার আছেন আমাদের সাথে, শাহনাজ আক্তার। স্যার আমি ক্লাস রেকর্ড পাই না, সিরিয়াস ভাবে প্লিজ আপনি হটলাইন নাম্বারে কল করুন। এই পাঁচটা আমাদের জামালপুর থেকে যুক্ত আছে সুইটি আক্তার। ওকে, আমাদের পঞ্চগড় থেকে আছেন, বা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। প্রথম প্রশ্ন হলো, বটতলার উপন্যাস এটি কার লেখা? এটা আমরা অনেকেই মনে করি যে কলকাতার সস্তা নামক প্রেস থেকে একটা যে বটতলা নামক একটা স্থান ছিল, এখান থেকে যে গীতিকাগুলো প্রকাশ পেত, তাই না, সেগুলোকে বলা হতো বটতলার পুঁথি। আর এই বটতলার পুঁথি এবং বটতলার উপন্যাস, এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যদি পরীক্ষা আপনাকে বলে বটতলার উপন্যাস এটি রচয়িতাকে, তখন নিশ্চিত মনে রাখবেন এটা একটা উপন্যাসের নাম। কিন্তু আরেকটা আছে বটতলার পুঁথি, আর একটা আছে আমাদের বটতলার পুঁথি। অর্থাৎ কলকাতার একটা বটতলা নামক একটা স্থান আছে, যেখানে ওই বটতলার নাম জায়গাটাও কি খুব নিম্নমানের একটা জায়গা, আর ওখানে একটা ছাপাখানা আছে, ওই ছাপাখানাটাও কিন্তু একটু নিম্নমানের একটা জায়গা। ওই ছাপাখানাটার মেশিনটাও খুবই নিম্নমানের, আর ওই ছাপাখানার কাগজটার মানও নিম্নমানের, ওই ছাপাখানায় যে কালিটা ব্যবহার করা হয় ওটাও নিম্নমানের, আর ওই ছাপাখানায় যে জিনিসটা লিখবে, এই পুঁথিগুলো যারা লেখে তারাও নিম্নমানের, যারা ছাপায় তারাও নিম্নমানের, এবং এই পুঁথিগুলো যারা পাঠ করে তারাও নিম্নমানের। এই জন্য কলকাতার এই বটতলা নামক স্থান থেকে অতি সস্তা কাগজে এবং সস্তা মুদ্রণে যে পুঁথিগুলো ছাপানো হতো তাকে বলা হয় বটতলার পুঁথি। আর এটা বলা হয়েছে এখানে যে বটতলার উপন্যাস, এই উপন্যাসটা রচয়িতাকে। এবার আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করছি, যেহেতু এটা 31তম বিশেষ পরীক্ষা আসছে এবং এটা সহকারী রাজস্ব কর্মকর্তা 2015 সাল পরীক্ষায় কিন্তু এটা এসেছে। আবার দেখা যাবে এটা পরবর্তী বিশেষ কিংবা কখনো কোনো নিবন্ধন, কখনো বা কোনো প্রাইমারি, বা কখনো কোনো 11 থেকে 20তম গ্রেড পরীক্ষায় ধরবে। তো উত্তরটা এখানে আসছে চারটা। সেলিনা হচ্ছে রাজিয়া মজিদ, সেলিনা জামান নাকি রাজিয়া খান? দেখি উত্তরটা কি হবে। অনেকে বলেছেন রাজিয়া খান, ফারজানা ববি তিনি রাজিয়া খান। অনেকে বলেছেন উত্তরটা পেরেছেন। থ্যাংক ইউ। মোহাম্মদ আলামিন তিনি বলছেন রাজিয়া খান। রাজিয়া খান, আর কি কি আছে নাকি উত্তরটা কিন্তু ঝটপট করতে হবে ভাই, ঝটপট উত্তরটা দিতে হবে। আমরা জানি অনেকেই এখনো গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন, কেউ আছে খেলার মাঠে, কেউ আছে পাড়ার মাঠে, কেউ আছেন নদীর ধারে, কেউ আছে ট্রেনে, কেউ আছে লঞ্চে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে মানুষ বিনোদনে ব্যস্ত আছেন, আর কিছু আছে পড়ার টেবিলে। তা যারা আপনারা পড়ার টেবিলে আছেন এবং পড়াশোনাটাকে ধরে রেখেছেন তাদের জন্য শুভকামনা, কারণ সামনেই পরীক্ষা। এই পরীক্ষা যেন আপনি ভালো করতে পারেন। 2025 সালে আপনি কোরবানি দিতে পারেননি, ইনশাআল্লাহ 2026 সালে কোরবানি অবশ্যই আপনি দিতে পারবেন, যদি না আপনার একটা সরকারি চাকরি থাকে। আবার অনেকে আছেন বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, কারণ এই কোরবানিতে কিন্তু অনেকগুলো ধুমধাম বিয়ে হচ্ছে এবং অনেকে বিয়ে খাওয়ার কাজেও ব্যস্ত আছেন। আপনারা যেন আগামী বছর আপনিও যেন বিয়ে করতে পারেন, এজন্যই আপনাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। উত্তরটা সঠিক। বটতলার উপন্যাসটির রচয়িতা হলেন আমাদের আর কেউ নন, তিনি হলেন রাজিয়া খান। তা এরপর যদি পরীক্ষা আসে বটতলার উপন্যাসটির রচয়িতাকে রাজিয়া খান, পারবেন? ক্লিয়ার সবাই? দেখি আজকে সেই সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী কে, যার জন্য ওয়েট করতেছে চকচকে এই কেরিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটি। দেখি সর্বোচ্চ শেয়ারকারী কে থাকেন। স্যার এত রাতে খেলার মাঠে, আরে কি কয়, গ্রামগঞ্জে অনেক জোশ। গ্রামে তো এটা কোন, যারা ঈদে গ্রামে গেছেন তারা সবাই জানেন। আসলে দেখেন, সহজ একটা প্রশ্ন ধরা হয়েছে এখানে। সহজ প্রশ্ন ছিল চর্যাপদ রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারীকে। এই ধরনের প্রশ্ন প্রাইমারি পরীক্ষায় ধরে। আর সাধারণত আমরা জানি চর্যাপদ মনে হয় শুধু বিশেষ পরীক্ষায় ধরে, প্রাইমারিতে মনে হয় ধরে না। এই প্রশ্নটা কিন্তু বিশেষ পরীক্ষাও ধরতে পারে। তার প্রশ্নটা কি, চর্যাপদ রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? ঝটপট উত্তরটা আশা করতেছি, ঝটপট উত্তরটা আশা করতেছি, বলেন দ্রুত বলেন, দ্রুত। এই উত্তরটা কে পারেন দেখি। এই উত্তরটা তারাই পারবেন যাদের বেসিক ক্লিয়ার আছে। বেসিক ক্লাস চর্যাপদের যারা করছেন তারা এটার উত্তর ইজিলি পারবেন, এটার উত্তরটা ইজিলি পারবেন। দেখি ভুসুকুপা, তার এই জিনিসটা পারতে হলে আগে প্রথমে জানতে হবে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করছেন কে। তার চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা কে? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছে, বেশি পদ রচনা করেন কে? বলুন তো ভাইয়েরা, বেশি পদ রচনা করেন কে? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন সে হলো আমাদের লুইপা, নাকি লুইপা?
লুইপা, আরে নো লুইপা না, বলেন না। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করছেন কে, কে বলতে পারেন? চর্যাপদের সবচেয়ে বেশি পদ কে রচনা করছেন? যাকে বলা হয় চর্যাপদের প্রধান কবি এবং যাকে বলা হয় চর্যাপদের শ্রেষ্ঠ কবি। পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে, বিশেষ পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে, চর্যাপদের প্রধান কবি কে, কে বলতে পারেন? এবং চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? কানহপা, মুত্তাসিন আক্তার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উত্তরটা হবে কানহপা। কয়কার কা হয় না, পয়াকার পা, কানহপা। এই ব্যক্তি চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, অর্থাৎ 13টি পদ রচনা করেছেন। এই জন্য তাকে চর্যাপদের প্রধান কবি বলা হয়, এই জন্য তাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়। তা চর্যাপদের প্রধান কবি এবং শ্রেষ্ঠ কবিকে কানহপা। তিনি কতগুলো পদ লিখছেন? 13টি পদ। আপনারা অনেকেই পারেন, এই জন্য থ্যাংক ইউ। কয়টা? 13টি। এরপর দেখেন, আপনাকে এই জিনিসটা ভালো করে খাতায় লিখে রাখলে আর কখনোই ভুলতে হবে না। এবার যদি বলে চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ সংখ্যা রচনা করেন কে, কে বলতে পারেন? এটাই কিন্তু বলছে চর্যাপদের রচনার সংখ্যার দিকে দ্বিতীয় স্থানের অধিকারী কে। এখানে আছে হরপ্রসাদ শাস্ত্রী, ভূসুকুপা, আছে জয়দেব, আছে কানহপা। উত্তরটা হবে ভূসুকুপা। উত্তরটাকে ভূসুকুপা। কয়টা? উনি কিন্তু 8টি লিখছে। কয়টা? 8টি। তার চর্যাপদের দ্বিতীয় স্থানে আছেন কে? সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ পদ সংখ্যা রচনাকারী হলেন আমাদের ভূসুকুপা। তিনি লিখেছেন কয়টা? 8টা। এরপরে আমরা দেখব চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে। বলতে পারবেন চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে কে পারেন? হালিমা খাতুন, রিপন, দীপক। বাহ। এবারে আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করব যে চর্যাপদের তৃতীয় স্থানে অধিকারী কে আছেন? চর্যাপদের সংখ্যা দিকে সবচেয়ে তৃতীয় স্থানে কে আছেন? তৃতীয় স্থানে কে আছেন, কি বলতে পারবেন? হ্যাঁ, ভূসুকুপা 8টি, এটা আমরা জানি। সবচেয়ে বেশি পদ লিখছে কানহপা, উনি লিখছেন 13টি। দ্বিতীয় স্থানে আছে ভূসুকুপা 8টি। আমি এবার প্রশ্ন করলাম যে তৃতীয় স্থানে কে আছেন? তৃতীয় স্থানে কি আছেন? স্যার আদি কবি কাকে বলা হয়? তাহমিনা ইসলাম। আদি কবি বলা হয় লুইপা। চর্যাপদের আদি কবিকে লুইপা, চর্যাপদের প্রাচীন কবিকে লুইপা, বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা, বাংলা সাহিত্যের প্রাচীন কবিকে লুইপা। এখনো কেউ পারেননি ভূসুকুপা 8টি। আমি বলছি চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে সরহপা। সে হলো, লোকটার নাম কি? দন্তস্ব র হয়কার হ, সরহপা। তিনি কয়টা লিখছেন? 4টি। তার চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা সরহপা লিখছে 4টি। এবার দেখেন চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে। চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে কে বলতে পারেন? তিনি হলেন চর্যাপদের একমাত্র লেডিস পদকর্তা ছিলেন, যাকে অনুমান করা হয় তিনি চর্যাপদের লেডিস পদকর্তা। তিনি আর কেউ না, তিনি আমাদের অতি সুপরিচিত কুক্কুরিপা। তার নামটা কি? আবার নায়িকা পরিমণির কথা কেউ লেখেন না। যে বাংলা সাহিত্যের একমাত্র লেডিস পদকর্তাকে, এই চর্যাপদে একমাত্র লেডিস পদকর্তা হলো কুক্কুরিপা। তিনি লিখেছেন মাত্র 3টা। কয়টা? 3টা। কুক্কুরিপা কয়টা লিখছে? কুক্কুরিপা 3টা লিখছে কিন্তু। এরপরে দেখেন চর্যাপদের চতুর্থ গেল, এবারে পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে। চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা 3 জন, লুইপা, সবরপা, শান্তিপা। 3 জন। তো আমরা শর্টকাটে লিখি, আমি লিখি স সা লস্কে লু, শশা লু অথবা শশা আলু। আপনি কি মনে রাখবেন? শশা আলু, সেটা হলো তালবসা শশা আলু, সরে লস্কে লু, আলু। এই শশা আলু কয়টা লিখছে? 2টা। তাই শশা আলু এটা 2টা। শশা আলু, শশা তো সিনের, ওই যে ব্রাহ্মণবাড়িয়া দেখে নাই যে শশা খাওয়াকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ, 2 গ্রামবাসীর ভিতরে কি তীব্র সংঘর্ষ হয়েছে কিন্তু। দেখেন চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা হলো 3 জন। একটা হলো শশা আর একটা হলো আলু। তাই শশা দিয়ে মনে রাখবেন সবরপা, সবরপা। আবার সা দিয়ে মনে রাখবেন শান্তিপা, সবরপা, শান্তিপা। আর আলু দিয়ে মনে রাখবেন লুইপা, আলু দিয়ে মনে রাখবেন লুইপা। তো পরীক্ষা যদি আপনার আসে যে চর্যাপদের পদকর্তা লুইপা কতটি পদ লিখেছেন? 2টা। শান্তিপা কয়টা পদ লিখেছেন? 2টা। সবরপা কয়টা লিখেছেন? 2টা। অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। অবশিষ্ট পদকর্তারা সবাই কয়টা? একটি, 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 একটি। ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা, আমি এটা ঠিক করে দিচ্ছি। লাইভ ক্লিয়ার না জোবার ভাই? লাইভ কি ক্লিয়ার না? লেখা ক্লিয়ার দেখা যায় না কেন? শশা আলু, শশা আলু। জোর করে বাড়ানো যাবে না, তিনি অনুমিত। হ্যাঁ,
হাবিব ভাই একটা কথা বলছে যে কুকুরিপা যে আসলে লেডিস, এটা দেখছে কি নাসির স্যার কি দেখছে উনি লেডিস না মহিলা? আসলে অনুমান করে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা কলমের কালিটা আমি শেষ করে দিব, ব্ল্যাক দিয়ে দেবো তাই তো? আচ্ছা কালোই ভালো, ও আর একটু মোটাও দিতে হবে। আচ্ছা আচ্ছা এই যে, আচ্ছা এরপর আমি একটা মোটা করে লিখবে। ওকে আচ্ছা দেখো আমি আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু একটু খেয়াল রাখেন, একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি পরীক্ষা আসে চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে অথবা চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে, উত্তরটা হবে কান্নপা। এই সবচেয়ে বেশি লিখছে কয়টা? 13টা। আসতে পারে কান্নপা মোট কতটি পদ রচনা করেন? 13টা। এই কান্নপাকে বলা হয় চর্যাপদের শ্রেষ্ঠ কবি। এই কান্নপাকে বলা হয় কি চর্যাপদের শ্রেষ্ঠ এবং চর্যাপদের প্রধান কবি। এবার দেখো যদি পরীক্ষা আসে চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ সংখ্যা রচয়িতাকে, উত্তরটা হবে ভূসুকুপা। কয়টি তিনি রচনা করেছেন? 8টি। পরীক্ষা আসতে পারে ভূসুকুপা মোট কতটি পদ রচনা করেন? 8টি। এরপর দেখেন চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে সরহপা। এই সরহপাকে বলা হয় চর্যাপদের সবচেয়ে কনিষ্ঠ কবি, সবচেয়ে কনিষ্ঠ কবি, এবং তাকে কিন্তু চর্যাপদের কি বলা হয়? তাকে বলা হয় মানে ওই যে উনি কি মানে ভারতের সবচেয়ে এক মানে প্রাচীনতম যে বিশ্ববিদ্যালয় সেটার নাম ছিল কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কিন্তু এই সরহপা। বিশেষ পরীক্ষায় ধরতে পারে চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? তিনি হলেন সরহপা। তিনি কয়টা পদ লিখছেন? 4টা পদ লিখছেন, এবং তাকে বলা হয় চর্যাপদের কনিষ্ঠ কবি। এবার দেখেন চর্যাপদের চতুর্থ সর্বাধিক পদকর্তা রচয়িতা তিনি হলেন আমাদের কুকরিপা। আর এই কুকরিপা কিন্তু কয়টা পদ লিখছেন? তিনি 3টি পদ রচনা করেছেন। আর এই কুকরিপা কি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম অনুমিত মহিলা কবি, এবং চর্যাপদের মহিলা কবি তাকে বলা হয়, একমাত্র মহিলা কবি বলা হয়। এটা কিন্তু অনুমান করে বলা হয়েছে। চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা হলেন 3 জন, মনে রাখবো। শশা, আলু। শশা তো ছিলেন সবাই খায় জিরো ফিগার বানানোর জন্য, আর আলু সেটা একটা শর্করা জাতীয় খাবার। তো শশা, আলু। শ দিয়ে মনে রাখবো সবরপা, আর সা দিয়ে মনে রাখবো শান্তিপা, আলু দিয়ে মনে রাখবো লুইপা। তাহলে সবরপা কয়টা লিখছে? 2টা। শান্তিপা কয়টা লিখছে? 2টা। এবং লুইপা কয়টা লিখছে? 2টা। ক্লিয়ার? আর অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছে। অবশিষ্ট পদকর্তারা সবাই কয়টা? অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছে। কয়টা? একটি। এখন যদি বলে ডম্বিপা কয়টা লিখছে? একটি। গুন্ড্রিপা কয়টি? একটি। বিনাপা কয়টি পদ লিখছে? একটি। আমি যদি এই 4টা যদি মনে রাখতে পারি তাহলে বিশেষ কেন প্রাইমারি কেন যে কোনো জব পরীক্ষায় আমি মনে রাখতে পারবো। ক্লিয়ার? স্যার বাড্ডায় কবে নাগাদ শাখা খুলবেন? হ্যাঁ বাড্ডা শাখা হবে, আমরা জানিয়ে দেবো খুব শীঘ্রই। ঈদের পরে আমরা বলেছিলাম বাড্ডাতে আমাদের শাখা উদ্বোধন হবে, ইনশাআল্লাহ আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিব। বাড্ডা শাখার আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আচ্ছা পরের প্রশ্নটা দেখো ভাইয়ারা, আপুরা একটু খেয়াল করেন। আচ্ছা এবার দেখেন, একটু দেখেন কোনটি ইংরেজি শব্দ? 32তম বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন। ম্যাজেন্টা, পিস্তল, আলমারি নাকি কমা? সহজ একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন ধরলাম, কোনটি ইংরেজি শব্দ? এই জিনিসগুলো যদি আপনাকে পারতে হয় তাহলে আপনাকে অবশ্যই শব্দভান্ডার সম্পর্কে ধারণা রাখতে হবে। মানে পর্তুগিজ শব্দগুলো আপনাকে টেকনিকের মাধ্যমে শিখতে হবে, তুর্কি শব্দগুলো শিখতে হবে আপনাকে, আরবি শব্দগুলো, ফার্সি শব্দগুলো অর্থাৎ বিদেশি শব্দগুলো, অর্থাৎ বিদেশি ভাষা থেকে যে সকল শব্দ আমাদের বাংলা ভাষায় চলে আসছে, এই যেগুলোকে আমরা পারিভাষিক শব্দ হিসেবেও কিন্তু ব্যবহার করি। আসলে পারিভাষিক শব্দটা এটাকে আমরা বলি যে বিদেশি শব্দগুলো আমরা বাংলা ভাষায় আমাদের নিজেদের আত্মীয়ের মতো আমরা নিজেরা করে নিয়েছি, ওই শব্দগুলো কিন্তু এভাবে পরীক্ষায় আসে। তাহলে কোনটি ইংরেজি শব্দ? অনেকে বলেছেন ম্যাজেন্টা, অনেকে বলেছেন কমা। তবে কমার পাল্লাটা ভারী। একটা যদি মাথার ভিতরে গেঁথে রাখেন, আমাদের যে বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্নগুলো কিন্তু আমাদের ইংরেজি ভাষা থেকে চলে আসছে। সুতরাং বিরাম চিহ্ন থেকে কোনো একটা জিনিস যদি তুলে দেয় এবং যদি বলে এটি কোন ভাষার শব্দ, আপনি ইংরেজিতে টিক দিয়ে চলে আসবেন। এখন দেখেন ম্যাজেন্টা আমরা জানি যে মেয়েরা সুন্দরী মেয়েরা কি করে, তারা বিভিন্ন দোকানে যায়, দোকানে গিয়ে বলে ভাইয়া
একটা মেজেন্টা কালার একটা লিপস্টিক দেন তো। এই যে মেজেন্টা কালার একটা লিপস্টিক চাই, ছেলেরাও কিন্তু লিপস্টিক কেনে, সাধারণত কেউ কেনে বউয়ের জন্য, কেউ কেনে ছোট বোনের জন্য, কেউ কেনে কি গার্লফ্রেন্ডের জন্য কিন্তু কি করে এই লিপস্টিক কেনে। তাই লিপস্টিক কিন্তু অনেকে খায়, খাওয়ার পর পেট খারাপ হয়, ডিসেন্ট্রি হয়। এই জন্য বাচ্চাদের খেয়াল রাখবেন, বাচ্চারা যেন কোনো অবস্থাতেই এই লিপস্টিক না খায়। বড় মানুষের লিপস্টিক খাইতে পারে, তাদের পেট খারাপ হয় না, কিন্তু কোনো মতেই যেন বাচ্চারা লিপস্টিক না খায়, কারণ বাচ্চারা লিপস্টিক খেলে কিন্তু পেটে পীড়া হওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখেন কোনটি ইংরেজি শব্দ? মেজেন্টা, এটা কিন্তু ইতালিয়ান শব্দ। মেজেন্টা কি শব্দ? এটা কিন্তু ইতালিয়ান শব্দ, লিখে রাখেন, এটা কিন্তু ইতালিয়ান শব্দ। আর পিস্তল, টুস করে গুলি মারে, এই পিস্তল কিন্তু ফরাসি শব্দ। পিস্তল ইংরেজি শব্দ না, পিস্তল ফরাসি। স্যার ফরাসি মানে কি? ফরাসি মানে ফ্রান্স। ফরাসি মানে কোন দেশের? ফরাসি মানে ফ্রান্স। এবং আলমারি আমরা জানি, চাবি, আলমারি, এগুলো সব পর্তুগাল। এগুলো হলো পর্তুগাল মানে পর্তুগিজ, পর্তুগিজ শব্দ। পর্তুগিজ মানে কোন দেশের? পর্তুগাল। আর কমা, এটা অবশ্যই ইংরেজি শব্দ, কমা ইংরেজি শব্দ। ক্লিয়ার সবাই? এই বৃষ্টি তুমি হাসো কেন? হ্যাঁ, মেয়ের জন্য কেনে, অনেকে কেনে না, কেনে। তবে এই জন্য বললাম, কারণ আমি এই পরশুদিন আমার এক ফ্রেন্ডের গ্রামে ওর ভাগ্নি কি করছে, ছোট্ট বাচ্চা লিপস্টিক খেয়ে ফেলছে। আমাকে বলে, আয় হাই বন্ধু লিপস্টিক খেয়ে ফেলছে, আমি কি করি? আমি লিপস্টিক ইউটিউবে সার্চ দে, দ্রুত সার্চ দে, লেখ যে লিপস্টিক, বাচ্চা যে লিপস্টিক খায় এখানে কি ক্ষতি হতে পারে বা কি করণীয়। তো এরকম লিপস্টিক কিন্তু এগুলা কিন্তু কি করা যাবে না, বাচ্চাদের কখনো খেয়াল রাখবেন আপনারা। বাচ্চাদের ছোট ছোট বাচ্চা আছে বাসায়, এই লিপস্টিক যেন বাচ্চারা খেয়ে না ফেলে, খেলে কিন্তু অনেক পেটে পেটে সমস্যা হবে। অনেক বুড়া মানে বড় মানুষের লিপস্টিক খেলে কোনো সমস্যা হবে না, পেটে কোনো সমস্যা হবে না, কিন্তু বাচ্চারা খেলে অবশ্যই সমস্যা হবে। তাহলে কোনটি ইংরেজি শব্দ? কমা কমা কমা। কে কে পারছেন হাত জাগান। না, বড় মানুষ খেলে, জুই ইসলাম, না বড় মানুষের লিপস্টিক খেলে পেট খারাপ হবে না সাধারণত, কারণ এটা অ্যাভেলেবেল খায়। বিশ্বে প্রতি বছর কত হাজার হাজার লাখ লাখ লিপস্টিক নাকি পুরুষ মানুষ খেয়ে ফেলে, ঠিক আছে। এবার পুরুষরা বেশি খায়, মেয়েরা কম খায়, পুরুষরা এগুলা বেশি খায়। এগুলা খাওয়া ঠিক না, কম কম এগুলা খাওয়া ঠিক না, বুঝছেন? এগুলোর ভিতরে কেমিক্যাল দেয়া থাকে, এগুলো খাবেন না আপনারা। আচ্ছা, এবারে দেখেন, এখানে বলছে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে? এটা প্রাইমারি শিক্ষকীয় পরীক্ষা 2007 সালে আসছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষা 2022 সালের একটা প্রশ্ন। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালাটির রচয়িতা কে? এই ধরনের প্রশ্ন জানতে হলে প্রথমে আপনাদেরকে এই ময়মনসিংহ গীতিকার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ক্লিয়ার? স্যার চারুকলা বিষয়ে লিখিত ব্যাস করাবেন কি? অবশ্যই চারুকলার লিখিত ব্যাস আমরা করাবো, অবশ্যই অবশ্যই। মেজেন্টা ইতালিয়ান শব্দ, পিস্তল ফ্রান্স, কমা ইংরেজি, আলমারি পর্তুগিজ। থ্যাংক ইউ ইয়াসমিন শাবনাস। নালিমা স্যার খুলনায় কোথায় শাখা আছে? খুলনা আমাদের রয়্যাল মোড়ের শাখা আছে, খুলনা দৌলতপুরে আমাদের শাখা আছে। লিজা একটা বলছে আমি পেরেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একজন বলছে দিস্কা নাই, না না এটা দিস্কা নাই না, দেখা গেল না তো, পরিষ্কার আছে তো, দেখি 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 দাঁতগুলো দেখানোর জন্য হাসি, দেখি দেখি দেখি। স্যার ফরাসি আর ফার্সির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমাদের নাহিদ ভাই একটা প্রশ্ন করেছেন যে স্যার ফরাসি এবং ফার্সির মধ্যে পার্থক্য একটু খেয়াল করেন, খেয়াল করেন। ফার্সি মানে ইরান, ফার্সি মনে রাখবেন ইরান, আর ফরাসি, ফরাসি ভাইয়ারা এই ফরাসি মানে ফ্রান্স। ফরাসি মানে কি? তবে উভয় দেশই কিন্তু কিউট কিউট ছেলেমেয়েরা। এই ফরাসি ফ্রান্সের মেয়েরাও অনেক কিউট, অনেক সুন্দরী, আর ফার্সি মানে ইরানের মেয়েরাও অনেক কিউট, অনেক সুন্দরী, তাই না? আমরা সবাই জানি। তো মনে রাখবেন ফার্সি মানে ইরান। ফার্সি মানে কোন দেশের? শিয়া অধ্যুষিত একটা কান্ট্রি, সেটার নাম হলো ইরান। আর ফরাসি মানে ফ্রান্স, ফ্রান্স। ক্লিয়ার? এবার ক্লিয়ার 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 ক্লিয়ার। লিখছেন 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 লিখছেন। জিহাদ ভাইয়া গ বলছেন আমাদেরকে, না জিহাদ ভাইয়া বলছেন গ। নয়া চাঁদ ঘোষ, না ভাইয়া আপনারটা হয়নি। দিনাজপুর কোথায় আসে? দিনাজপুর আমাদের সরকারি কলেজের সামনে জব মেডিসিনের শাখা। আপনি দিনাজপুর সরকারি কলেজ যাবেন এবং সরকারি কলেজের মেইন গেটের অপোজিটে দেখবেন বিশাল বিলবোর্ড বিসিএ জব মেডিসিন। স্যার দৌলতপুরে কোথায় অফিস? দৌলতপুরে একদম আপনাদের দৌলতপুর বিএল কলেজের সামনে, আমাদের একেবারে সোনালী ব্যাংকের অপোজিটে, সোনালী ব্যাংকের অপোজিটে। দেখি দেখি দেখি, কিউট কিউট ছেলেমেয়েরা, হ্যাঁ সব কিউট কিউট ছেলেমেয়েরা কিন্তু এই ইরানের মেয়েরা কিন্তু অনেক কিউট, আর ফ্রান্সের মেয়েরাও অনেক কিউট, ছেলেরাও কিউট। তা এখানে এখন আমরা জানবো ময়মনসিংহ গীতিকা। ভালো করে শিখে রাখেন, আপনারা বিসিএস সহ যে কোনো জবে কাজে লাগবে। দেখেন আগে আমরা শিখবো এই ময়মনসিংহ গীতিকা
কোন অঞ্চলের গীতিকা? একটা প্রশ্ন আসে, ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। মনে রাখবেন, পরীক্ষা যদি আসে, বিশেষ পরীক্ষায় বা কোনো প্রাইমারি বা যে কোনো জব পরীক্ষায়, ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা লিখে রাখেন নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। 1 নম্বরে লেখেন নেত্রকোনা, এটা হলো নেত্রকোনা, আর একটা কি, এটা হলো কিশোরগঞ্জ। পরীক্ষায় যদি আসে যে ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা, উত্তরটা হবে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। এবার দেখেন, এই ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? আগে একটু কাহিনী বলে নিই। আমাদের মানিকগঞ্জের মানিক নামে খ্যাত তিনি আর কেউ না, তিনি আমাদের অতি সুপরিচিত। তিনি কে বলতে পারবেন? যিনি এই ময়মনসিংহ গীতিকার সাথে জড়িত ছিলেন, তার বাড়ি হলো মানিকগঞ্জ। বলতে পারবেন তার নাম কি? বলতে পারবেন তার নাম কি? এই মানিকগঞ্জের মানিক, তার নাম কি? কে বলতে পারবেন? কেউ পারেন নাই। এই ময়মনসিংহ গীতিকা দুইটা প্রশ্ন আসে যে ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? আবার একটা প্রশ্ন আসে ময়মনসিংহ গীতিকা প্রথম সম্পাদনা করেন কে? আবার প্রশ্ন আসে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা এবং প্রকাশ করেন কে? তিনি আর কেউ না, তিনি আমাদের ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন, তার বাড়ি কোথায়? এই ডক্টর দীনেশ চন্দ্র সেনের বাড়ি হলো মানিকগঞ্জ। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। যখন তিনি এই ময়মনসিংহ গীতিকার পালাগুলো উদ্ধার করার কাজে নিয়োজিত ছিলেন, তখন তার নেত্রকোনার বন্ধু ছিল, তার নাম কি? চন্দ্রকুমার দে। এই চন্দ্রকুমার দেকে বলো, হ্যালো ফ্রেন্ড, তোমাকে একটা দায়িত্ব দিই, তুমি যাও এই পালাগুলো কৃষকদের নিকট থেকে, মানুষের কাছ থেকে তুমি এগুলো সংগ্রহ করো এবং সংগ্রহ করে এগুলো নিয়ে আসো আমার কাছে। তখন তিনি এগুলা এই নেত্রকোনা এবং কিশোরগঞ্জের বিভিন্ন হাওর অঞ্চলে ঘুরে ঘুরে এগুলো সংগ্রহ করে নিয়ে আসলেন এবং এনে তার বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র সেনের কাছে জমা দিলেন। এই ডক্টর দীনেশ চন্দ্র সেন তিনি কি করলেন? এটা সম্পাদনা করলেন। সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1923 সালে এটা প্রকাশ করলেন। কথা ক্লিয়ার? তা দেখেন, এবারে একটু ভালো করে খেয়াল রাখেন, ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? তিনি হলেন চন্দ্রকুমার দে। দ্রুত লিখে রাখেন, চন্দ্রকুমার দে। তিনি কি করলেন? এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন। তো ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন কে? ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন, তার বাড়ি কোথায়? ডক্টর দীনেশ চন্দ্র সেনের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। চন্দ্রকুমার দের বাড়ি কোথায়? নেত্রকোনা। তিনি এই প্রকাশ করেন কত সালে? 1923 সালে। 1923 সালে। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। লিখে রাখেন, দ্রুত 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 দ্রুত। এই যে দেখছেন, আমাদের মেহেরুন মনি লিখছে, স্যার রয়্যাল মোড়ের জব মেডিসিনে আমার জব হয়েছিল, ওইখানে আছেন পলাশ স্যার। গুড। আচ্ছা দেখো, এখানে একটু খেয়াল করো, এই যে ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন, এটা কত সালে প্রকাশ পায়? 1923 সালে প্রকাশ পায়। কত সালে প্রকাশ পায়? 1923 সালে প্রকাশ পায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর একটা প্রশ্ন আসে, ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। লিখে রাখেন, ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। কেমনে মনে রাখবেন? ময়মনসিংহ গীতিকা প্রকাশ পায় কত সালে? 1923 সালে। তাই ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। লিখে রাখো ভাইয়ের আপুরা, ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। কেমনে মনে রাখবেন? ময়মনসিংহ গীতিকা প্রকাশ পায় কত সালে? 1923 সালে। এই যেহেতু 1923 এর শেষে 23 আছে, এই জন্য মনে রাখবেন ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। আর একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, ময়মনসিংহ গীতিকায় পালা আছে কতটি? ময়মনসিংহ গীতিকায় পালা আছে 10টি। লিখে রাখেন, ময়মনসিংহ গীতিকায় পালা আছে কয়টি? ময়মনসিংহ গীতিকায় পালা আছে 10টি। এরপর এখান থেকে ধরতে পারে ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম কি? এই ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম কি বলতে পারেন? ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম হলো দেওয়ানা মদিনা। লিখে রাখো ভাইয়েরা, ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা। লিখে রাখো ভাইয়েরা আপুরা, ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম হলো দেওয়ানা মদিনা। ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম দেওয়ানা মদিনা। আসতে পারে এই দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে? মনসুর বয়াতি। এই দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা হলেন মনসুর বয়াতি। মনসুর বয়াতি। লিখে রাখেন ভাইয়েরা, মনসুর বয়াতি। পরীক্ষা আসতে পারে ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম কি? দেওয়ানা মদিনা। এই দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে? মনসুর বয়াতি। দুইতে লেখো।
এরপর আসতে পারে এই যে মহুয়া, এই ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম হলো মহুয়া। ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালার নাম হলো মহুয়া। মহুয়া, ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম হলো মহুয়া। এই মহুয়া পালাটি রচয়িতা হলো দিস কানাই। মহুয়া পালাটি রচয়িতা হলেন দিস কানাই। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আর কখনো কোনো বিসিএস বা কোনো প্রাইমারি চাকরি পরীক্ষায় আসবে না। আমি ঠান্ডা মস্তিষ্কে আস্তে আস্তে ধীরে 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 বলে দিতেছি। দেখেন প্রথম বললাম ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। এরপরে প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা, এই গীতিকার পালাগুলো প্রথম সংগ্রহ করেন কে? ময়মনসিংহ গীতিকার পালাটা প্রথম সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। যদি বলে ময়মনসিংহ গীতিকার সংগ্রহের সাথে বাংলাদেশের কোন বিখ্যাত কবি জড়িত ছিলেন? তিনি কিন্তু আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিনও কিন্তু এই পালাগুলো সংগ্রহের সাথে জড়িত ছিলেন। এবার যদি বলে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা এবং প্রকাশ করেন কে? তিনি হবেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। এই ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করে প্রকাশ করেন তিনি কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কত সালে ময়মনসিংহ গীতিকা প্রকাশ পায়? 1923 সালে। ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। এরপর দেখেন ময়মনসিংহ গীতিকা পালা আছে কয়টি? ময়মনসিংহ গীতিকা পালা আছে 10টি। এই ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম হলো দেওয়ানা মদিনা। আবার এই দেওয়ানা মদিনা পালাটি রচয়িতাকে মনসুর বয়াতি। আবার আসতে পারে ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম কি? সেটা হলো মহুয়া। আবার বলতে পারে এই মহুয়া পালাটি রচয়িতাকে। উত্তরটা হবে দিস কানাই। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আপনাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের স্বপ্না রানী আছেন, আমাদের মনিরুজ্জামান মনির আছেন, আমাদের আনোয়ারুল ইসলাম আনোয়ার আছে। স্যার চন্দ্রাবতী কোনটি? মলুয়া। মলুয়া চন্দ্রাবতী কিন্তু, হ্যাঁ ওটা চন্দ্রাবতী। যে আর চন্দ্রাবতী আছে না বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। আচ্ছা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা দেখি। চমৎকার একটা প্রশ্ন এবার আপনাদের সামনে হাজির হলো। সেটা একদম সহজ আপনাদের একটা প্রশ্ন। দেখি উত্তরটা কি পারেন। সহজ একটা প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মলুয়া আছে, চন্দ্রাবতী মলুয়া পালার মধ্যে আছে। দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? 28তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন আসছে, সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কখনো বা ব্যাংকে, কখনো বা প্রাইভেট বা অন্যান্য জব পরীক্ষা আসতে দেখা যায়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? এটি কি অপশনে আমি দিয়ে দিয়েছি, শ্রী রাধার ননদিনী, নাকি শ্রী রাধার শাশুড়ি ছিলেন তিনি, নাকি রাধাকৃষ্ণ প্রেমের দূতী ছিলেন তিনি, নাকি তিনি গোপবালা? গোপবালা বলতে বোঝায় সাধারণত, গোপবালা বলতে বোঝানো হয় যে গোয়ালা ফ্যামিলির যে মেয়েরা থাকে যারা দুধ বাজারে বিক্রি করে, গরু ছাগল দেখাশোনা করে, তাদেরও বলা হয় এই গোপবালা। দেখি উত্তরটা কি হবে। ভাইয়া অনলাইন ক্লাস ফ্রি কত? ফ্রি কত? ফ্রি কত না ভাইয়া, অনলাইন ক্লাস ফ্রি কত? আর কতদিন ক্লাস হবে? ক্লাস কি রেকর্ড থাকবে? আমি ভর্তি হতে চাই। লিমা আক্তার, অবশ্যই আমাদের ক্লাসগুলো অ্যাপস এর মাধ্যমে হয়, জুম অ্যাপস এর মাধ্যমে আমাদের ক্লাসগুলো হয়। ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে এবং আপনি যখন খুশি ক্লাসগুলো করতে পারবেন। সরাসরি লাইভ ক্লাস হবে। আপনি যে কোনো কোর্সে ভর্তির জন্য আমাদের হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করেন। ওকে, আমাদের যে হটলাইন নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা দেখি, এই আমাকে একটু পানি দাও। পানি 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 পানি। আচ্ছা দেখি এখানে অনেকে বলছে স্যার গ গ গ গ গ গ গ গ গ। আচ্ছা আপনারা অনেকেই পারতেছেন, যে বিপ্লব হাসান তিনি পারতেছেন, বাহ। আফরোজা তমা তিনি পারতেছেন, রুবানা রিদি তিনি পারতেছেন আমাদের সাথে, অনুশ্রী দত্ত তিনি পারতেছেন, আমাদের স্বপ্না রানী তিনি বলছেন রাধাকৃষ্ণের প্রেমের দূতী, কাকুলি খাতুন সবাই বলতেছেন ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই পারছেন। উত্তরটা হবে রাধাকৃষ্ণের প্রেমের দূতী। এখন দেখেন এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র, এটা একটু খেয়াল রাখেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কিন্তু কয়টি? আমরা জানি সবাই, 3টে প্রধান চরিত্র। 1 নম্বর হলো রাধা, 2 নম্বর হলো কৃষ্ণ, 3 নম্বর হলো বড়াই। 3 নম্বর কি? বড়াই। তো এখানে দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র 3টে, একটা হলো রাধা, আর একটা হলো কৃষ্ণ, আর একটাকে বড়াই। এখন দেখেন এই বড়াইটাকে আমরা জানি কৃষ্ণ আর রাধার ভিতরে যে সম্পর্কটা তৈরি করে দিল কে? সে হলো বড়াই, চুল পাকা সাদা একজন বয়স্ক মহিলা। এটি কিন্তু কোনো পুরুষ না, বড়াই কিন্তু একটা নারী চরিত্র, চুল পাকা বয়স্ক নারী একজন মহিলা যার কোনো হাজবেন্ড নেই। এই বড়াই
তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্র বলা হয়। লিখে রাখেন, এটা বিশেষ পরীক্ষা আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম হলো বড়াই। লিখে রাখেন, বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম। চমৎকার একটা প্রশ্ন, এগুলো বাজারে গাইডে পাওয়া যাবে না কিন্তু। বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম, বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম হলো বড়াই। বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম কি? বড়াই। চমৎকার একটা প্রশ্ন কিন্তু বলে দিচ্ছি, দ্রুত দ্রুত দ্রুত। তনিমা ফেরদৌস অন্ত, হ্যাঁ, যাদের হটলাইনে যোগাযোগ করলে ফি কমায় না। আরে কমাইবো, এখন ফোন দাও ফোন দাও ফোন দাও, কমাইবো। বিসিএস কোর্সে ভর্তি হলে 4000 টাকা থেকে 500 টাকা কমাই নেবো, 3500 নিয়ে নেবো। কমাবে না কেন? অবশ্যই কমাবে। আমরা তো প্রাইমারি কোর্সে 1250 টাকাও তো নিয়েছে ঈদের ভিতরে। আমরা আজকে রাত 8টা পর্যন্ত আমরা 1250 টাকা নিয়েছি। 1550 টাকার কোর্সটা আমরা 1250 টাকা নিতে। তোমাকে কে বলছে আপনাকে যে আমরা কমাই না? নিবন্ধন তো 1250 টাকা নিয়েছি, 10 থেকে 20 গেটে তো 1250 টাকায় নিলাম আমরা। কমান জব মেডিসিন যদি টাকা না কমায় তাহলে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান কমাবে বলেন? বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম এটা হলো বড়াই। লিখছেন সবাই? বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম বড়াই। আবার দেখেন, এই বড়াই সম্পর্কে আরো একটু জানি। তাকে বলা হয় রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। এখন দেখেন, এই রাধা বা কৃষ্ণের ভিতরে যে প্রেমটা যে জোড়া লাগিয়ে দিয়েছিল, সেই লোকটাই হলো এই বড়াই, এই মহিলা। তিনি কিন্তু আসলে লেসবিয়ান ছিলেন। তিনি প্রকৃতপক্ষে কি ছিলেন? লেসবিয়ান। তিনি কিন্তু লেসবিয়ান ছিলেন। লেসবিয়ান ছিলেন কে? এই বড়াই কিন্তু লেসবিয়ান। বড়াই কি, এই মহিলাটা কিন্তু প্রকৃতপক্ষে লেসবিয়ান ছিল। লেসবিয়ান মানে তো আপনারা বুঝেন, কারণ আপনারা ইংরেজি খুব ভালো পারেন আমি জানি, এই জন্য বললাম যে এই বুড়ি কিন্তু লেসবিয়ান ছিল। লেসবিয়ান অর্থ আপনারা ভালো করেই জানেন। যাই হোক, তিনি কিন্তু রাধাকৃষ্ণ প্রেমের দ্যুতি ছিল। কিন্তু পরের প্রশ্নটা আমরা যাই। খনার বচনে, সহজ একটা প্রশ্ন এটা। খনার বচনে প্রাধান্য পেয়েছে কি? এটা প্রাইমারি পরীক্ষার প্রশ্ন 2022 সালে প্রশ্ন। দ্রুত বলেন। বই বিষয়ে নক দিছি, কোন রিপ্লাই পায় না। সেতু পারবেন, কোন বই লাগবে তোমার? সেতু পারবেন, তোমার বই লাগবে কোনটা? আমাদের হটলাইন নাম্বার প্রচুর আছে। তোমার কোন বই লাগবে? ওই যে 501, 502, এখন কল দাও। ফোন না দিলে আমি দেখবো। কল দাও। যাদের কাছে কল দিতে টাকা নাই তারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দেন। 501 এ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কল দেন। দ্রুত দ্রুত রেখে প্রধান চরিত্র চিনটি। আচ্ছা, এটা দেখেন, খনার বচনে প্রাধান্য পেয়েছে কি? এখন দেখেন, একটা হলো খনা, খনার বচন। খনার বচন এটা বিশেষ পরীক্ষায় অনেক আসে। খনার বচন দেখেন, খনা ধারণা মানে আমরা জানি, যেটা ইতিহাস থেকে জানা যায়, খনা কে ছিলেন আসলে? খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ এবং গণিত পারদর্শী এক প্রাচীন মহিলা। খনা ছিলেন কে? খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ এবং গণিত পারদর্শী এক প্রাচীন মহিলা। ঠিক আছে, তিনি কি করতেন? তিনি কিন্তু বিভিন্ন ধরনের কথা কিন্তু কৃষি ও আবহাওয়া সম্পর্কে তিনি অনেক কথা কিন্তু বলে গেছেন। পরবর্তী সেগুলো বাংলা সাহিত্যে স্থান পেয়েছে। আসলে আধুনিক গবেষণায় দেখা গেছে এই খনা কোনো প্রাচীন মহিলাই ছিলেন না, অর্থাৎ কৃষক জীবনের বাস্তব অভিজ্ঞতাই হলো খনার বচন। পরীক্ষায় যদি আসে খনা কি, খনার বচন কি, এটা হলো কৃষক জীবনের বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ কৃষকরা তাদের কৃষি ফসল সম্পর্কে বাস্তব যে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছিলেন এবং ওগুলোকে বলা হয় মূলত খনার বচন। তা যাই হোক, এই খনার বচন এটা হলো কৃষি রিলেটেড। এটা শিল্প না, সাহিত্য না, বিজ্ঞান না, এটা হলো কৃষি রিলেটেড। তাহলে খনার বচনে প্রাধান্য পেয়েছে কি? কৃষি। কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে। স্যার আমি কি নিবন্ধনে বইটি পেতে পারি? না, নিবন্ধনে লিখিত, নিবন্ধনের প্রিলি বইটা আমাদের বের করব। তার আগে একটু আমরা সমস্যার ভিতরে হলো যে প্রিলি নাকি লিখিত, নিবন্ধন থেকে এখনো আপডেট সলিউশনটা আসেনি। সলিউশনটা আসলে আপনারা পেয়ে যাবেন। পরের প্রশ্ন দেখেন, সহজ একটা প্রশ্ন। এখানে বলছে শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা জানি কোন সন্ধিগঠিত শব্দের ভিতরে যদি তালবস্য থাকে, এই তালবস্য থাকলে তার পরিবর্তে আপনি বিসর্গ বসাই দিতে পারবেন। কোন শব্দের ভিতরে যদি তালবস্য থাকে তাহলে তার পরিবর্তে আপনি বিসর্গ বসাবেন। এটা 46তম বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন। তো এখানে আসছে আমাদের শিরোচ্ছেদ। এই যে দেখেন, শিরোচ্ছেদ, এই বানানটাও কিন্তু পরীক্ষা আসে। এটা মাথার ভিতরে গেঁথে রাখেন, এটা কিন্তু তালবস্য প্লাস হ। শিরোচ্ছেদ মানে মাথাটা কেটে ফেলে গ্যাসাং করে। এখানে আমরা কি লিখলাম? শস্যে শি,
র, শেষকে সি র, এই পর্যন্ত লিখলাম। এই তালবসার পরিবর্তে আমরা বিসর্গ দিলাম, প্লাস এখানে আছে কি একার, এই বসাইলাম একার। এবার থাকে ছ, ছয়কার সে দ, শিরচ্ছেদ। এটা লিখে রাখেন শির বিসর্গ যোগ ছেদ সমান সমান শিরচ্ছেদ। উত্তরটা কোনটা হবে? শির বিসর্গ যোগ ছেদ। শিরচ্ছেদ বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে, শিরচ্ছেদ বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, কার কার হইলো একটু বলেন না, কার কার হলো? শিরচ্ছেদ বানানটা পারছেন তো সবাই? একটু শিরচ্ছেদ বানানটা লিখতে পারেন? শিরচ্ছেদ বানানটা একটু লিখে দেখেন তো। আচ্ছা দেখেন, বাংলা ভাষার মধ্যযুগ, এই সহজ একটা প্রশ্ন দিয়েছি। কেন দিয়েছি? কারণ এই রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে। দেখেন, বাংলা ভাষার মধ্যযুগ, তার আগে আপনাকে জানতে হবে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। তা আমরা জানি বাংলা সাহিত্যের যুগ বিভাগ তিনটি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ তিনটি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি? বাংলা সাহিত্যের যুগ বিভাগ হলো তিনটি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি? তিনটি। এক নাম্বার হলো প্রাচীন যুগ। এক নাম্বার কি? এক নাম্বার হলো প্রাচীন যুগ। প্রাচীন যুগ কত থেকে কত? 650 থেকে 1200। এখন দেখা গেল এটা আবার অন্য পরীক্ষা ধরে দিতে পারে, প্রাইমারি বর্ণ পরীক্ষায়, যে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ কত থেকে কত? 650 থেকে 1200। এরপর দেখেন বাংলা সাহিত্যের মধ্যযুগ। মধ্যযুগটা কত? আমরা জানি এই 1200 থেকে শেষ হলো, এটা ধরবেন 1201। এখানে আছে 1200, এখানে ধরবেন 1201 থেকে কত? 1800। 1201 থেকে 1800। 3 নম্বরে আসতে পারে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তাই বাংলা সাহিত্যে আমাদের আধুনিক যুগ কত থেকে কত? এটা হলো, এখানে 1800 আছে, এখানে আমরা ধরবো 1801। 1801 থেকে রানিং, 1801 থেকে কত? রানিং। এটা হলো আমাদের আধুনিক যুগ। এটা হলো আমাদের কি? আধুনিক যুগ। তাই বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি? তিনটি। প্রাচীন যুগ কত? 650 থেকে 1200। মধ্যযুগ কত? এই 1200 আছে, এখানে ধরবেন 1201 থেকে কত? 1800। আর আধুনিক যুগ কত? এই 1800 থেকে 1801 ধরবেন, 1801 থেকে বর্তমান। এই হলো বাংলা সাহিত্যের যুগ বিভাগ তিনটি। তা এখানে আপনাকে বলছে বাংলা ভাষার মধ্যযুগ, সহজেই পারছেন আপনারা, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। ক্লিয়ার? এখন দেখেন এর ভিতরে আরো কিছু জিনিস আপনাদের শেখার আছে, সেই জিনিসটা আমি একটু বলি। সেটা হলো, এর ভিতরে আছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ একটা আছে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। অন্ধকার যুগটা কত বাংলা সাহিত্যে মনে আছে ভাইয়ারা? বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কত থেকে কত? বাংলা সাহিত্যে অন্ধকার যুগ 1201 থেকে 1350 সমান সমান কত? 150 বছর। 150 বছর বাংলা সাহিত্যে তাম যুগ অথবা অন্ধকার যুগ, এটা পরীক্ষা আসে। আর একটা আসে বাংলা সাহিত্যে চৈতন্য যুগ। বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কত থেকে কত? এটা আমরা জানি বাংলা সাহিত্যের চৈতন্য যুগ 1501 থেকে 1600। কোনো কারণে 1501 থেকে 1600 অপশনে না থাকে, আপনি দিবেন 1500 থেকে 1700। 1500 থেকে 1700। তাহলে এখন বাংলা সাহিত্যের চৈতন্য যুগ 1501 থেকে 1600। কোনো কারণে যদি 1501 থেকে 1600 অপশনে না থাকে, আপনি টিক দিবেন 1500 থেকে 1700। তাহলে দুটো পয়েন্ট লিখে রাখেন। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ 1201 থেকে 1350 সমান সমান 150 বছর। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। শুনেন, এমন ভাবে পড়াশোনা করেন যাতে 2025 সালে একটা চাকরি হয়। এবার যারা কোরবানিতে গ্রামে গেছেন, লজ্জা পাইছেন, অনেকে জিজ্ঞেস করে তোর এখনো বিয়ে হয় না কেন, তোর এখনো চাকরি হয় না কেন, লজ্জা আপনি কোরবানি দিতে পারেন না। এই জন্য বলি যে ভাই 2025 সালে যদি একটা চাকরির ব্যবস্থা যদি একটা হয়, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ফিউচারটা অনেক ভালো হবে। দেখেন এবার যারা নিবন্ধনে যারা পাশ করলো, যারা তাদের একদম পোয়া 12, যারা নিবন্ধনে এবার যাদের চাকরি হলে তাদের দেখেন খুশি, মানে তার টোটাল ফ্যামিলি থেকে শুরু করে সবাই কিন্তু এলাকার মানুষ খুশি। পরের প্রশ্নটা দেখেন, কি প্রশ্ন? নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সহজ একটা প্রশ্ন দিয়ে দিলাম। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? দ্রুত। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? স্যার নিত্য স্ত্রীবাচক মানে কি? এটা কি নিত্য নিত্য ঘটে? হ্যাঁ। এই নিত্য নিত্য মানে কি?
এভরিডে, নিত্য মানে এভরিডে, অর্থাৎ নিত্য স্ত্রীবাচক, অর্থাৎ এমন একটা স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে? যেমন এই একটা দিলাম ডাইনি, তুই একটা ডাইনি। এই ডাইনি শব্দটা কিন্তু কখনোই পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এই ডাইনি শব্দটা কখনোই পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আমরা অল টাইম লেডিসদেরই আমরা ডাইনি বলে ডাকি, মেয়েরা মেয়েদেরকেও ডাইনি বলে গালি দেয়। এই ডাইনি এই শব্দটাই হলো কি নিত্য স্ত্রীবাচক শব্দ, এটার কোনো পুরুষ নাই, আছে নাই। আবার দেখেন গর্ভবতী, গর্ভবতী এই শব্দটা কি কোনো পুরুষবাচক শব্দ আছে? কোনো পুরুষ মানুষ আছে প্রেগন্যান্ট আছে? নাই। তাই সুতরাং এইগুলাকে আবার বলে বাইজি। আর ছেলেরা যতই ড্যান্স করুক, কিন্তু বাইজি বলতে সাধারণত কাদের বোঝায়? ওই লেডিসদেরই বোঝায়, ঠিক আছে? আবার দেখেন পতিতা, পুরুষ পতিতাও কিন্তু আছে, তারপরও কিন্তু পতিতা শব্দটা নিত্য স্ত্রীবাচক অর্থে আমরা ব্যবহার করি। তো এই যে পতিতা, বাইজি, ডাইনি, গর্ভবতী, আবার আছে কুলটা, অলক্ষী নারী বলি যেটাকে, যে কুলটা নারীকে বর্জন করো, ঠিক আছে? তো এই শব্দটা কোনো পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, একমাত্র লেডিসদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই জন্য এগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। লিখছেন? লিখছেন? গুড। সহজ প্রশ্ন ছিল, একদম পানির মতো সহজ প্রশ্ন রেখেছি। এবার একটা সহজ প্রশ্ন রাখলাম আপনার জন্য, ধ্বনি পরিবর্তন নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? প্রশ্নকর্তারা কিন্তু চালাক। 44তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, কোনটা? 44তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। এখানে বলেছে ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়। একটা জিনিস মনে রাখবেন, এটার নাম কিন্তু ছিল ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, এর আরেক নাম হলো বর্ণ বিপর্যয়। ধ্বনি বিপর্যয়ের আরেক নাম কি? বর্ণ বিপর্যয়। ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, কোনটা হবে বলতে পারবেন? কোনটা 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 কোনটা? আরে কবিরাজ তো নিত্য পুরুষ বাসে শব্দ, এটা লেডিস হইলো কেমনে? হ্যাঁ, মহিলারা কবিরাজ গিরিজ করতে পারে, কিন্তু এটা তো লেডিস বাচক শব্দ না। আচ্ছা, আমাদের দিনা বলছেন স্যার পিশাচ, শফিক তুহিন বলছেন পিশাচ। আচ্ছা, আমরা দেখি এই ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়টা কি আসে দেখো। আচ্ছা দেখো, আমরা বলি এই যে পস্কের পি, শয়কার সা, চ, পিশাচ। এই যে দেখেন স আর চ, আপনি এই দুইটা চেঞ্জ করবেন। পয়স্কের পি এটা ঠিক রাখবেন, চ মাঝখানে ঢুকাই দিবেন, স শেষে ঢুকাই দিবেন, পিশাচ। আবার দেখেন নকশা, এটা কি করবেন? ন ঠিক রাখবেন, এই যে প্রথম বর্ণটা ঠিক রাখবেন, তার এই তালবস্যা মাঝখানে ঢুকিয়ে দিবেন, ক শেষে ঢুকিয়ে দিবেন, ঠিক আছে? রিক্সা, এই রিক্সা, এদিকে আসো, রিক্সা। এটা হয়ে গেল রসকে রি, স কয়কার কা, রিস্কা। এটাকে বলে কিন্তু আপনার ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এই জিনিসটা মনে রাখবেন, যদি দুইটা বর্ণ দিয়ে দেয় এরকম যেমন লাভ, লাভ, এটা হয়ে যাবে ফাল, ফাল। দুটো যদি থাকে এই একটা একটা ঘুরে যাবে, এই ফ আগে চলে আসবে, ল শেষে চলে যাবে। আর যদি তিনটা ধ্বনি দিয়ে দেয়, আপনি প্রথম ধ্বনিটা ঠিক রাখবেন, ও কোনো পরিবর্তন হবে না। এই দেখে রয়রস্যিকে রি, এই রয়স্যিকে রি বসাইলাম, পরের দুইটা ধ্বনি জাস্ট স্থান পরিবর্তন করবে, জায়গা পরিবর্তন, পরস্পর জায়গা পরিবর্তন হবে, তাই না? পরস্পর জায়গা পরিবর্তন হবে। তো দেখুন এই পিশাচ হয়ে গেল পিচাস, স মাঝখানে ঢুকে পড়লো, এই যে মাঝখানে ঢুকে গেল, চ শেষে চলে গেল, অর্থাৎ এখানে এই চটা ছিল মাঝখানে, এখানে শেষে চলে গেল। তো এখানে পিশাচ, দেখেন চ আর স, এখানে চ ছিল শেষে, এখানে আসছে মাঝখানে, এখানে সটা ছিল শেষে, এখানে দেখেন মাঝখানে, এখানে গেল শেষে। নকশা, ন ঠিক আছে, দেখেন এই ন, এই স মাঝখানে ঢুকে পড়লো আর ক শেষে চলে গেল। রিক্সা, এই দেখো স মাঝখানে ঢুকে পড়লো, ক শেষে চলে গেল। তো এগুলোকে বলা হয় ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। ক্লিয়ার? স্যার আমার জায়গায় আপনি আর আপনার জায়গায় আমি, এটাই হলো এটা। ওরে বাবারে, দেখছেন দিনা কি সুন্দর বলছে যে আমার জায়গায় আপনি আর আপনার জায়গায় আমি, মানে দিনা আর আমার সাথে তুলনা করলো কেন? হ্যাঁ, দিনা আমার সাথে তুলনা করলো কেন? এটাই তো বুঝলাম না। কয় স্যার আমার জায়গায় আপনি আর আপনার জায়গায় আমি, এরকম। তার মানে দিনা বুঝাতে চাচ্ছে যে ও হয়তো আমার সাথে কোথাও কি ঘুরতে গেছে, অথবা কোনো গাড়িতে বসছে আমার সাথে। তো দেখা গেল যে গাড়িতে যখন আমরা দুইটা সিট থাকে, হয়তো দিনা কি করছে, দিনা বলছে স্যার আপনি জানালার পাশে বসেন আর আমি এই পাশে যাই।
তাই না স্যার? আপনার তো অনেক গরম লাগতেছে, হয়তো এরকম জায়গা বদল করা হয়েছে, এই জন্য তিনি বলেছেন। যাই হোক, হ্যাঁ, এটাই হলো আমাদের ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। চমৎকার একটা লিটারেচারে প্রশ্ন আসছে এবার আপনাদের সামনে। আব্দুল্লাহ উপন্যাসটির লেখকের নাম কি? এটা কিন্তু বিশেষ 31তম বিশেষ পরীক্ষা আসছে এবং প্রাইমারি পরীক্ষা 2013 সালের একটা প্রশ্ন। বলো তো ভাইয়ারা আপুরা কি হবে এটা? দ্রুত 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 স্যার, এমন উদাহরণ দিলে মনে থাকবে। স্যার আমি সঠিক বললে আপনি নাম নেন না। ফাহিম আহমেদ, তাই স্যার? এটা কি? শামীম শেখ। তোমরা হাসতেছো কেন? হাসতেছো কেন? এই রুবেল স্যার, তোমরা হাসতেছো, আমি কি মিথ্যাটা কইলাম? সে বলছে স্যার বিনা একটা কথা বলছে, আপনার জায়গায় আমি আর কি, হ্যাঁ স্যার, আমার জায়গায় আপনি আর আপনার জায়গায় আমি। তো এটা তো এভাবেই তো ঘটতে পারে, তাই না? তো আমি বলে দিলাম। আচ্ছা, কাজী ইমদাদুল হক, কাজী ইমদাদুল হক, আব্দুল্লাহ উপন্যাসটির লেখকের নাম কি? আব্দুল্লাহ উপন্যাসটির লেখকের নাম, এটা চমৎকার একটা উপন্যাস বাংলা সাহিত্যের, এই আব্দুল্লাহ উপন্যাসটি। এটা কাজী ইমদাদুল হক, এটা মনে রাখো যে কাজী ইমদাদুল হক, আব্দুল্লাহ উপন্যাসটির রচয়িতা কাজী ইমদাদুল হক। এটা সবাই পারছেন, কারণ এই প্রশ্নটা কতবার যে আসছে লিটারেচার একটা নম্বর অর্জন করা খুবই কঠিন কিন্তু, তাই না? পরের প্রশ্ন দেখো, এ সার্চ ফর আইডেন্টিটি, চমৎকার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বিখ্যাত একটা গ্রন্থ, এ সার্চ ফর আইডেন্টিটি। এটা কার? কবি চৌধুরী, মেজর আব্দুল জলিল, মেজর রফিকুল ইসলাম নাকি সিরাজ ইসলাম চৌধুরী? দ্রুত বলেন। এ সার্চ ফর আইডেন্টিটি, দ্রুত বলেন। এ সার্চ ফর আইডি, এটা কার লেখা? এ সার্চ ফর আইডেন্টিটি কার? এখন পর্যন্ত কেউ বলতে পারেন নাই এটা কবির চৌধুরী। না, এটা কবির চৌধুরী হবে কেন? এই কবির চৌধুরীটা লিখছে না, লেখে নাই তো। এ সার্চ ফর আইডেন্টিটি কার? এখন পর্যন্ত কি বলতে পারলেন না? সহজ প্রশ্নটা। ফারজান আক্তার বলছেন, আরে না, আরে না। এ সার্চ ফর আইডেন্টিটি মেজর আব্দুল জলিল, এ সার্চ ফর আইডেন্টিটি মেজর আব্দুল জলিল, লিখে রাখো। এ সার্চ ফর আইডেন্টিটি, এটা হলো মেজর আব্দুল জলিল, মেজর আব্দুল জলিল। সহজ প্রশ্ন ছিল, পারলেন না, সহজ প্রশ্নটাই পারে না। কোনটি নাম ধাতুর উদাহরণ? এই যে দেখেন ধাতু, আমরা জানি ধাতু কত প্রকার? ধাতু হলো 3 প্রকার। ধাতু 3 প্রকার। ধাতু কত প্রকার? 3 প্রকার। ধাতু হলো কত প্রকার? 3 প্রকার। ধাতু কত প্রকার? পরীক্ষা আসবে 3 প্রকার। তার এখানে বলছে কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতু? নাম ধাতু জিনিসটা কি আসলে? নাম ধাতু এটা কি? মনে রাখবেন, নাম ধাতু মানে নাউন। নাম ধাতু মানে নাউন, অর্থাৎ নাম ধাতু তো নাউনের সাথে আ যুক্ত হয়। নাম ধাতু চেনার উপায় হলো নাউনের সাথে কি হবে? স্বরে আ। নাউনের সাথে স্বরে আ প্রত্যয় যুক্ত হবে, যুক্তে হবে। তো লেখো, নাম ধাতু হলো নাউনের সাথে আ প্রত্যয় যুক্ত হয়। তো এখানে এটা বের করো। সহজ 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 সহজ। এবার বলেন। হ্যাঁ, লিজা বলছে স্যার বেতা। সহজ না? বল নাম ধাতু চেনার উপায় কি? বলছি নাউনের সাথে আ যুক্ত করে দিবা। দেখেন না, চল এটাকে নাউন না, ওটা তো ভার। পর এটাকে নাউন না, ওটা তো ভার। বেতা পর, এটা ভার। দেখেন এটা সহজ, পানির মতো সহজ। মূল শব্দ কি? এটা 43তম বিশেষ পরীক্ষার শব্দ। মূল শব্দ হলো বেত। বেতের সাথে যুক্ত হয়েছে আ, সমান বেতা। দেখো, বেত একটা কি? নাউন না? বেত একটা তো নাউন। নাউনের সাথে যেটা আ প্রত্যয় যুক্ত থাকবে সেটাকে বলা হয় নাম ধাতু। স্যার আমি পারছি তো, থ্যাংক ইউ আব্দুল মান্নান। বেতা সহজ সহজ। এরকম যদি দিয়ে দেয়, যেমন আরেকটা উদাহরণ যদি দিই, যেমন হাতা, এরকম থাকতে পারে হাতা। এখানে দেখো মূল শব্দ কি? মূল শব্দ কিন্তু হাত, এর সাথে বিভক্তি যুক্ত আছে কি? আ। হাত যোগ আ সমান হাতা। এটা নাম ধাতুর উদাহরণ। এই তুমি হাতাচ্ছ কেন দুষ্ট কথাকার? তুমি হাতাচ্ছ কেন? এই বাক্যে হাতা কোন ধাতুর উদাহরণ? পরীক্ষা কিন্তু দিতে পারে, তুমি হাতাচ্ছ কেন? এই বাক্যে হাতা কোন ধাতুর উদাহরণ? হাত, এটা হলো নাম ধাতুর উদাহরণ। তা হাত জোকা হাতা, বেত জোকা বেতা, এরকম এগুলা যদি থাকে নাউনের সাথে, যদি পরীক্ষা হলে দেখেন আ প্রত্যয় যুক্ত থাকে, তাহলে সেটা নাম ধাতুর উদাহরণ। সহজ প্রশ্ন।
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? দ্রুত বলো ভাইরা আপুরা, দ্রুত। এটা কি হবে? কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কাঁদো নদী কাঁদো, নেকড়ে অরণ্য, রাঙা প্রভাত, প্রদেশে প্রাকৃত জন। দ্রুত বলো, দ্রুত ভাইরা আপু, দ্রুত। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কাঁদো নদী কাঁদো। এটা হলো সৈয়দ ওয়ালিউল্লাহর একটি অস্তিত্ববাদী উপন্যাস, কাঁদো নদী কাঁদো। আমার নেট প্রবলেম হয়তো স্যার, ছেলেদের কমেন্ট পড়েন না স্যার। আরিফুল ইসলাম, কেন পড়ি তো, নামের সাথে আপত্তি যুক্ত নাম তো পড়বো না কেন, পড়ি তো, আমার চোখে চারে পে তাই বলি। এটা কাঁদো নদী কাঁদো হবে না, নেকড়ে অরণ্য। উত্তরটা হবে নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য। তার কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। এটা শওকত ওসমানের বিখ্যাত একটা উপন্যাস, লিখে রাখো ভাইয়ারা। শওকত ওসমান, শওকত ওসমান রচিত, শওকত ওসমান রচিত একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত উপন্যাস নেকড়ে অরণ্য। আর প্রদেশে প্রাকৃতিজন, এটা হলো শওকত আলীর, প্রদেশে প্রাকৃতিক, এটা হলো শওকত আলীর একটা বিখ্যাত উপন্যাস নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য। 43তম বিশেষ পরীক্ষার প্রশ্নটা অনেকে পারলেন না, পরে প্রশ্নটা দেখি। বলে এটা কি হবে? প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এই জিনিসটা সহজ একটা শব্দ। কোন বর্ণের সাথে, নিয়মটা লিখে দিচ্ছি, কোন বর্ণের সাথে, কোন বর্ণের সাথে জফলা, কোন বর্ণের সাথে, এই যে জফলা, কোন বর্ণের সাথে জফলা থাকলে ওই জফলা উঠিয়ে দিলে তার পরিবর্তে রস্বইকার হবে, তার পরিবর্তে রস্বইকার হবে। অর্থাৎ কোন বর্ণের সাথে যদি জফলা থাকে, ওই জফলার পরিবর্তে আপনি রস্বইকার ব্যবহার করবেন। যেমন যদি পরীক্ষা আসে ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ কি, দেখেন ব্যর্থ, বয় জফলা আছে, এটা হবে বয় রস্বইকার, বি যোগ অর্থ সমান সমান ব্যর্থ। যদি পরীক্ষা আসে ব্যবস্থা এর সন্ধি বিচ্ছেদ কি, দেখো বয় জফলা আছে, বয় রস্বইকার করে দিবা, বি যোগ অবস্থা সমান সমান ব্যবস্থা। এরপর যদি আসে ব্যাকরণ এর সন্ধি বিচ্ছেদ কি, বয় জফলা আকার আছে, তা বয় জফলা থাকতে বয়সকে বি, আকারের জন্য লিখবো আ ক র ন, যা থাকবে তাই, আকার আছে আকারের জন্য আ লিখবেন, তাহলে বি যোগ আকরণ সমান সমান ব্যাকরণ। দেখেন যদি বলি ব্যতিক্রম এর সন্ধি বিচ্ছেদ কি যদি আসে আপনাদের, দেখেন বয় জফলা আছে, বয় রস্বইকার করে দিবেন, বি যোগ অতিক্রম, তাহলে বি যোগ অতিক্রম সমান সমান ব্যতিক্রম। এখন আপনার এখানে মূলত পরীক্ষায় দিয়েছে কোনটা, এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে যে প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি। সেটা আপনারা তো ইজিলি পারবেন যে স্যার আপনি তো শিখিয়ে দিয়েছেন কোন বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে রস্বইকার হয়। তা প্রত্যাবর্তন যেহেতু এখানে জফলা আছে আমরা রস্বইকার করে দিব, তা প্রত্যয় রস্বইকার হয়ে যায়, প্রতি যোগ এই আকার আছে আমরা স্বরে আ দিয়ে দিব, প্রতি যোগ আবর্তন সমান সমান প্রত্যাবর্তন। উত্তর হবে প্রতি যোগ আবর্তন ঘ। আসসালামু আলাইকুম স্যার, পিলি পরীক্ষা বাতিল করে দিবে নাকি? আচ্ছা বাতিল করে দিলে এটা ওটা ভুয়া, পিলি কখনোই বাতিল হবে না নিবন্ধনে, কারণ এই লক্ষ লক্ষ মানুষের লিখিত পরীক্ষা নিয়ে তারপর আবার লিখিত খাতা দেখতে লাগবে 5 বছর, এত মানুষের লিখিত খাতা কে দেখবে বলেন না? প্রিলি একটা নিতে হবে, প্রিলি, তবে আমার মতে প্রিলির 5 নম্বর বাড়ানো উচিত। হয়তো প্রিলিতে এখানে আগে 40-এ পাইলি পাস করতে, এখন প্রিলিতে পাস করানো একটা প্রিলি পরীক্ষা নিতে হবে এবং 5 নম্বর অন্তত পক্ষে 60 রাখা উচিত। যদি 60% নম্বর, 100-তে 60% নম্বর যারা পাবে তারাই লিখিত পরীক্ষা দিতে পারবে, এরকম নিয়ম করলে সবচেয়ে ভালো হবে। সবার হয়েছে এটা? হয়েছে, সবারটা হয়েছে, গুড। এরকম দেখবা যে জফলা যুক্ত থাকলে ওইটা জফলা পরিবর্তে রস্বইকার করে দিবা, এরকম কিন্তু পরীক্ষা আসে। আবার দেখো এরকম 8টা নিয়ম শিখায়, কোন বর্ণের সাথে যদি দেখো বফলা থাকে,
কোন বর্ণে, এই যে দেখো, কোন বর্ণে বফলা থাকে, কোন বর্ণের নিচে, কোন বর্ণের নিচে বফলা, কোন বর্ণের নিচে বফলা থাকলে, কোন বর্ণের নিচে বফলা থাকলে কি হবে? এই রস্যকার হবে। কোন বর্ণের নিচে বফলা থাকলে রস্যকার হবে। যেমন আমরা যদি দেখি, এটা প্রায় নিবন্ধন পরীক্ষায় এসেছিল, তন্নি এর সন্ধি বিচ্ছেদ কি? দেখো এখানে ন নিচে বফলা আছে, তাহলে এটা আমরা রস্যকার করে দিবে। তো বফলা আছে, বফলা থাকলে রস্যকার, এই তনু যোগ এই দীর্ঘইকার আছে, আমরা দেখিয়ে দিলাম এই দীর্ঘই। এরকম দেখো আসতে পারে মনন্তর, ম ন নিচে বফলা, নয়ত র, মনন্তর, এই মনন্তর, ম নয় নিচে বফলা আছে, এটা হয়ে যাবে মনু, ম নস্কিনু, মনু যোগ অন্তর সমান সমান মনন্তর। আবার আসতে পারে অন্বেষণ, অ নর নিচে বফলা, মূর্ধন্য স, মূর্ধন্য ন, অন্বেষণ। এখানে নর নিচে বফলা আছে, তাহলে বফলাটা আমরা উঠিয়ে দিব, স্বরে অ নস্কিনু অনু যোগ এই একার আছে, দিব একার এ, মূর্ধন্য স, এই মূর্ধন্য ন, এষণ। তাহলে অনুযোগ এষণ সমান সমান অন্বেষণ। দেখছেন, কোন বর্ণের নিচে যদি বফলা থাকে তাহলে আমরা কি করে দিব? ওটা রস্যকার করে দিব। মনে থাকবে, ওটা কি করে দিব? রস্যকার করে দিব। তবে এই নিয়মের ব্যতিক্রমও কিন্তু আছে। স্যার সেই ব্যতিক্রমটা কি? দেখো, যেমন এই স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ যদি আপনার পরীক্ষা আসে, দেখো এই বফলা আছে, এটা চেঞ্জ করা যাবে না, কারণ এই দন্তস্ব নিচে বফলা সমান নিচ, স যোগ অধীন, স যোগ অধীন সমান সমান স্বাধীন। আবার আসতে পারে স্বেচ্ছা, এটা চেঞ্জ করা যাবে না, এটা হবে দন্তস্ব নিচে বফলা, স যোগ ইচ্ছা সমান সমান স্বেচ্ছা। এরকম আসতে পারে স্বাধিকার, স্বাধিকার বফলা আছে, তাহলে এটা হবে দন্তস্ব নিচে বফলা, স যোগ অধিকার, স যোগ অধিকার সমান সমান স্বাধিকার। এই তিনটা হলো ব্যতিক্রম। ক্লিয়ার? কি জাদু করেছো আমাকে। পরের প্রশ্নটা আমরা একটু যাই দেখি। শিব মন্দির, দেখো ভাইয়ারা, পুরা শিব মন্দির, এই কাব্যগ্রন্থটি রচয়িতাকে শিব মন্দির, প্রাইমারি পরীক্ষার একটা প্রশ্ন 2012 সালের প্রশ্ন। শিব মন্দির এই কাব্যটা কার? গোবিন্দচন্দ্র দাস, নাকি কায়কোবাদ, নাকি অক্ষয় কুমার সরকার, নাকি নবীন চন্দ্র সেন? দেখি এই প্রশ্ন উত্তরটা কে পান। এই শিব মন্দির, এটা কিন্তু একবার বিসিএস পরীক্ষায় আসছে, শিব মন্দির কাব্যটি কার। এটাই আবার প্রাইমারি পরীক্ষায় দিছে যে শিব মন্দির কাব্যটি কার। দেখি কে পারেন এটা। শিব মন্দির কাব্যটি রচয়িতা কে? কে পারেন একটু দেখি তো। বুঝতে পারলেন? আপনাদের এই ঈদের ভিতরে প্রচুর গরম লাগতেছিল, তারপর ফেসবুক আমি চিন্তা করি পেজে একটা পোস্ট করি। তার পেজে কি লিখছিলাম যে এই গরমে যদি মানসিক শান্তি পেতে চান তাহলে বউকে জড়িয়ে ধরুন। এর ভিতরে আপনারা আবার কমেন্ট করছেন, স্যার কার বউরে জড়াই ধরুন? আমি কি কইছি ওখানে যে আপনি আরেকজনের বউরে জড়াই ধরেন? যার নিজের বউ আছে তার একটু জড়াই করতে কইছি। আপনি কি করছেন? এই যে কি কমেন্ট লিখছেন আপনারা, আমি তো আজকে কমেন্ট পড়তে পড়তে হাসতে হাসতে শেষ। স্যার আমার তো বউ নাই, তাহলে আমি কার বউরে জড়াই ধরবো? আবার লিখছে, কমেন্ট লিখছে, স্যার যদি বউকে আমি জড়াইয়াই ধরি তাহলে তো আরো গরম লাগবে। তাহলে এই কি যে কমেন্ট আপনাদের, আপনাদের কমেন্ট গুলা পড়ে আমি হাসতে হাসতে শেষ। হ্যাঁ, আপনারা কি যে অবস্থা আপনাদের, কি অবস্থা বলেন? কায়কোবাদ, কায়কোবাদ অনেকে বলতেছে উত্তরটা হবে স্যার কায়কোবাদ, অনেকে বলতেছেন স্যার কায়কোবাদ হবে উত্তরটা। শিওর কায়কোবাদ? কায়কোবাদ হবে? সবাই পারছেন, সবাই পারছেন কায়কোবাদ, কায়কোবাদ। হ্যাঁ, উত্তরটা কায়কোবাদ, সবাই পারছেন উত্তরটা। অসংখ্য ধন্যবাদ, কায়কোবাদ। দেখেন, আমি একটা পোস্ট করছিলাম এই গরমে মানসিক শান্তি পেতে
বউকে জড়িয়ে ধরুন। কারণ প্রচুর গরম লাগতেছিল, গ্রামে বিদ্যুৎ থাকে না, অনেক গরম, কিন্তু একটা পোস্ট লিখেছি, এই গরমে মানসিক শান্তি পেতে বউকে জড়িয়ে ধরুন। হ্যাঁ, এটা তো আমরা শুনছি যে বউকে জড়াই ধরলে নাকি মানসিক একটা শান্তি প্রশান্তি পাওয়া যায়। তাই সেখানে আপনারা 817টা কমেন্ট করেছেন, 1.9 কে আপনাদের রিয়াকশন দেখলাম, 25টা শেয়ারও আছে। তাই এই 817টা কমেন্টের ভিতরে আমি 2-1টা কমেন্ট আপনাকে পড়াই। এর ভিতরে আপনারা যে কমেন্ট লিখছে, যা মানে দুষ্ট দুষ্ট কমেন্ট, ঠিক আছে। একজন লিখছে নাসির স্যার একটু বুঝিয়ে বলুন, এটা আবার আমার একটু বুঝিয়ে বলতে বলছে। আর একজন লিখছে স্যার আমার তো বউ নাই, তাহলে আমি কাকে জড়িয়ে ধরবো, ঠিক আছে। এই যে লিখছে মানে ওরে হাসতে হাসতে শেষ। স্যার এইটা কোনো কথা? কার বউকে জড়িয়ে ধরবো এটা বলেন না তো, নিজের বউ তো নাই, মানে এটা আমার বলে দেওয়া লাগবে, ঠিক আছে। স্যার মানুষ শীতে বউকে স্মরণ করে, এখনো স্যারে উল্টো, তার মানে বউ ঠান্ডা প্রকৃতির মানুষ। হ্যাঁ, আমরা জানি বউ হলো ঠান্ডা প্রকৃতির মানুষ, ঠিক আছে। এই দেখেন কি যে কমেন্ট লিখছে রে ভাই, লিখছে লিখছেন। মেয়েদেরকে নিয়ে কিছু বলি না, আচ্ছা বলবো। আচ্ছা, এখানে কি লিখছে? শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা, উত্তরটা কায়কবাদ। এটা মনে রাখবেন, কায়কবাদ একজন বিখ্যাত মুসলিম কবি। অনেকে আবার মনে করতে পারে যে না, এই শিব মন্দির এটা তো হিন্দু ধর্মের সাথে রিলেটেড, এটা মনে হয় যে গোবিন্দচন্দ্র দাসী লিখছে, না এই 3জন লিখছে, কায়কবাদ তো লিখতে পারে না। আসলে মনে রাখবেন, এই শিব মন্দির নামে কাব্য কিন্তু আমাদের কায়কবাদই লিখছে কিন্তু। ওকে, পরের প্রশ্ন দেখো, চমৎকার একটা প্রশ্ন আসছে এখানে। দেখো, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? এটা 43তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, 43তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। না, পাবনাতে বইটা পাবেন না, কুরিয়ারে দিতে হবে। ও আয়েশা সিদ্দিকী, স্যার মেয়ে মানুষ কাকে জড়িয়ে ধরবে বলেন নাই তো। ও মেয়েরা কাকে জড়িয়ে ধরবা এটা বলা লাগে। মেয়েরা উল্টা বিপরীত, আপনারা মেয়েরা স্বামীকে মানসিক প্রশান্তি পেতে হলে স্বামীকে জড়িয়ে ধরবেন, মেয়েরা মানসিক শান্তি পেতে হলে অবশ্যই কি স্বামীকে জড়িয়ে ধরবেন, বোঝাই যায়, তাই না? এমন সমাজে পরকীয়ার মতো ঘটনা বৃদ্ধি করে। ওরে মিয়া, এটা পরকীয়া কি হলো? আমি লিখছি একটা বৈধ একটা কথা লিখছি যে মানসিক শান্তি পেতে তুমি একটা তোমার এলাকার জায়গা বিখ্যাত হুজুরের কাছে জিজ্ঞেস করো যে নাসিসা এই পোস্টটা দিচ্ছে, লিখছে মানসিক শান্তি পেতে বউকে জড়িয়ে ধরুন। এইটা কি বলা লাগে যে নিজের বউকে জড়িয়ে ধরুন? এটা লেখা লাগে কব? এটা দিয়ে একটা শিক্ষণীয় বিষয় আছে। দেখেন একটু, এখানে বলছেন যে তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। আচ্ছা, শফিক তো কথাটা বলছে, আচ্ছা লিখি। তো আমি লিখলাম শফিক সস্ত্রীক, শফিক সস্ত্রীক ঢাকায় থাকেন, ঢাকায় থাকেন। দেখেন এই বাক্যটা কিন্তু ভুল, এই বাক্যটা ভুল। তেমনি দেখেন এই বাক্যটা ভুল না? অবশ্যই ভুল। এখন আমি যদি বলি যে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরুন মানসিক শান্তি পাবেন, যে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলে, নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলে কি মানসিক শান্তি পাওয়া যায়, মানসিক শান্তি পাওয়া যায়। আচ্ছা দেখেন, নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি, এটা কি লেখা লাগে? নিজের স্ত্রী বাক্যটাকে হয়েছে, হয় নাই তো। নিজের স্ত্রী বলা লাগবে কেন? স্ত্রী তো নিজেরই হবে। এখানে কি আপনি অন্যের স্ত্রী বুঝাইছেন? না, এটাও কিন্তু ভুল, এটা ভুল বাক্য, এটা একটা ভুল বাক্য। এখানে লিখতে হবে যে স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি পাওয়া যায়। তো এটা কিন্তু অতিরিক্ত, এই নিজের স্ত্রী বলার কারণে বাক্যটা অপপ্রয়োগ হয়েছে। কি হয়েছে? অপপ্রয়োগ হয়ে গেছে বাক্যটা। সুতরাং এই বাক্যটা নিজের কথা লেখা যাবে না। আমি তো বাংলার মানুষ, তাই না? আমি কেন আপনাদের বিসিএস এর শিক্ষা দেই, সেখানে কেমনে আমি লিখবো যে নিজের স্ত্রীকে জড়িয়ে দিলে মানসিক শান্তি পাওয়া যায়? এই কথাটা লিখলে তো বাক্যটা অপপ্রয়োগ হবে। এই বাক্যটা তো ভুল বাক্য। শুদ্ধ বাক্য হলো স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি পাওয়া যায়। এখানে স্ত্রী বলতে তো নিজেরটাই বুঝাইছে। আপনি তো আর একজনের বড় জড়াই ধরবেন না, তা তো ছেঁচা খাইবেন, বুঝেন নাই? বরিশালের ভাষাটাই ছেঁচা, হলে তো একটা ছেঁচা খাইবেন। আর এখন দেখুন শফিক কি করে? সস্ত্রীক ঢাকায় থাকে। এই বাক্যটা হলো না কেন? এই স মানে নিজ, স মানে কি নিজ, তা অর্থ তারা হলো শফিক নিজের স্ত্রীর সাথে ঢাকায় থাকেন। এই বাক্যটা যখনই বললাম আপনাদের দর্শকদের মনে একটা সন্দেহ জাগে গেল। কি জাগে গেল? যে শফিক নিজের স্ত্রী নিয়ে এখন ঢাকা থাকে কেন? তার নিশ্চিত আগে সে অন্যের স্ত্রী নিয়ে ঢাকা থাকতো। শফিক কি করতো? আগে সে অন্যের স্ত্রী নিয়ে ঢাকা থাকতো,
এখন সে নিজের স্ত্রী নিয়ে ঢাকা থাকেন, এটাই বোঝায়। এই জন্য এই বাক্যটা ভুল, বাক্যটা লিখতে হবে শফিক, এই বফাটা উঠাই দিতে হবে, শফিক এই সস্ত্রীক ঢাকায় থাকেন। এখন অর্থ দাঁড়ালো শফিক স্ত্রী সহ ঢাকা থাকেন। ক্লিয়ার সবাই? মনে থাকবেন, মনে থাকবে? মনে থাকবে তো? মনে থাকবে? দেখছেন? তাহলে আমরা আর এইগুলো কখনো লেখা যাবে না, তাহলে লিখতে হবে এই যে এই বফালাটা উঠিয়ে দিতে হবে। এগুলো কিন্তু বিশেষ পরীক্ষা, অন্যান্য পরীক্ষা প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে আসে কিন্তু, বুঝছেন? এই জন্য বাক্য আমাদের শুদ্ধ করে লিখতে হবে। মনে থাকবে? হ্যাঁ, সমানে সাথে, সমানে সহ বা সাথে, আর সমানে নিজের। গুড, মনে থাকবে তো? ওরে বাবা রে, দেখছেন না? দেখেন শফিককে দিছে, বাস্তব কথা দেখে সে মানে আগে নিশ্চিত আগে অন্যের স্ত্রী নিয়ে থাকতো। বাক্য শুদ্ধ লিখবো, ভুল বাক্য কেন লিখবো? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? এবারে বলেন। এই মনসা মঙ্গল একটা কাব্য আছে, বাংলা সাথে মঙ্গল কাব্য আছে। মঙ্গল কাব্যের আদি কাব্য, মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীন কাব্যের নাম এই মনসা মঙ্গল কাব্য। অর্থাৎ মনসা দেবীকে নিয়ে রচিত কাব্যকে বলা হয় মনসা মঙ্গল কাব্য। মনসা দেবী আমরা জানি সাপের যে দেবী, তিনি হলেন মনসা। এই মনসা দেবীর কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মনসা মঙ্গল কাব্য। স্যার অনেক কিছু শেখা হলো, বাহ, যাক, অনেক কিছু একটু মনে থাকবে না। হারে, নিজের কথা স্মরণ করিয়ে দিলেন পাবলিককে, বা গুড গুড গুড। দ্রুত দ্রুত দ্রুত, এই দেখো আর একজনে কি জায়গা জামাই তারা নাচি ছেড়ে জড়াই ধরবে, এটা কোনো কথা? আপনারা যে কি দুষ্ট প্রকৃতির মানুষ। দেখেন এখানে বলছে মনসা দেবী, এটা 43তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্ত। দেখেন এই বিজয় গুপ্তের বাড়ি কিন্তু বরিশাল। এই লোকের বাড়ি কোথায়? এর বাড়ি কিন্তু বরিশালের গইলা গ্রামে। তিনি মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তার মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন এই বিজয় গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? বিজয় গুপ্ত। তো এখন এই মনসা দেবীকে নিয়ে তিনি কাব্য লিখছেন, এখন সেটার নাম কি? পদ্মপুরাণ। পদ্মপুরাণ। এই পদ্মপুরাণ নামে আরো লিখছে, কিন্তু এই পদ্মপুরাণ নামে আরো কিন্তু কাব্য অনেকেই লিখছেন। কে কে লিখছেন? নারায়ণ দেব, লিখে রাখেন, নারায়ণ দেব। নারায়ণ দেব পশ্চিমবঙ্গের একজন কবি, তিনিও কিন্তু পদ্মপুরাণ নামে একটা কাব্য লিখছে। আবার দ্বিজবংশী দাস, কিশোরগঞ্জের রাইটার, দ্বিজবংশী দাস, তিনিও কিন্তু পদ্মপুরাণ নামে একটা কাব্য লিখেছেন। তাহলে দেখেন এই যে মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম হলো পদ্মপুরাণ। তাহলে এই তিনজনের নাম আপনি মনে রাখেন। পদ্মপুরাণ নামে বিজয় গুপ্ত কিন্তু লিখেছেন, বিজয় গুপ্ত, লিখে রাখেন। দ্রুত দ্রুত দ্রুত। মন সুন্দর স্যার আমাদের গ্রামের পাশের গ্রামে, আমরা সেখানে দেখতে যাই। আচ্ছা একটু খেয়াল রাখেন, তার নারায়ণ দেব কোথায়? এই যে পদ্মপুরাণ কাব্যটি লিখছে কে? নারায়ণ দেবে লিখছে। পদ্মপুরাণ কাব্যটি কি লিখছে? দ্বিজবংশী দাসও লিখছে। তারপর বিজয়গুপ্ত তিনিও কিন্তু লিখছেন। সুতরাং মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। পরের প্রশ্নটা একটু দেখি সবাই। পরের প্রশ্নটা, অপিনীতির উদাহরণ কোনটি? 41তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, দ্রুত বলেন, দ্রুত লেখো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। অপিনিহিতের উদাহরণ কোনটি? অপিনিহিতের উদাহরণ, এইটা যদি না পারেন, সহজ সহজ 20টা এমসিকিউ সলভ করাবো। দেখেন কয়টা পর্যন্ত? আমাদের 18টা পর্যন্ত চলে, আর দুইটা আছে, আর দুটি আছে, দ্রুত বলেন।
নিচের কোনটি অপিনিয়তের উদাহরণ? কমেন্ট হ্যাং হয়েছে কেন? কমেন্ট হ্যাং কেন? হ্যাং হলো কেন জুবাই ভাই? আচ্ছা, এখানে আমাদের প্রশ্নটা ছিল কি, অপিনিয়তের উদাহরণ কোনটি? অপিনিহিতের উদাহরণ জন্ম জন্ম, আজি আইজ, ডেস্ক ডেস্ক, অলাবু লাবু লাউ, কোনটা হবে? অনেকে বলতেছেন স্যার আজি আইজ, আজি আইজ। একটু দেখেন, যারা বুঝে না আবার একটু বুঝিয়ে দিচ্ছি। স্যার অপিনিহিতে কি, পিছনে কোনো রস্বই বা রস্য যদি আগে উচ্চারিত হয়ে যায়, অপিনিতে মানে মনে রাখবেন একটা হলো রস্বই আর একটা হলো রস্য। অপিনিতি মানে রস্বই আর একটা কি, অপিনিতি মানে রস্বই আর একটা রস্য, এই দুইটা জিনিস মনে রাখবেন। যেমন আমি যদি বলি চারি, এই চারি, এখানে এই রস্বইকাটা মাঝখানে ঢুকে পড়বে, আর কোনো কাজ নেই। চয়কা চা, এই চয়কাটা চয়কা চা বসাইলাম, এই রস্বইকাটা মাঝখানে ঢুকাই দিব, এই রস্বই, এই র আছে, এই র লিখে ফেললাম, হয়ে গেল কি চারি চার। এরকম দেখো ভাইয়ারা, মারি, ময়কার মা, রয়ের শিখেরি, মারি, মারি কি হয়ে যাবে, এই ময়কার মা লিখে ফেললাম মা, মারি, এই রস্বইকাটা মাঝখানে ঢুকাই দিলাম, রস্বই র মায়ের, মারি মায়ের, এই রস্বইকাটা মাঝখানে ঢুকে দিলাম, তাহলে চারি চার মারি মায়ের। তো এখানে আসছে কি আজি, সরেয়া জয় রস্বইকার জি, আজি, রস্বইকাটা মাঝখানে ঢুকাই দাও, হয়ে যাবে আইজ। উত্তরটা হবে আজি আইজ, আজি আইজ। সহজ কিন্তু। এখন রস্বইকার দিয়ে দিলাম, রস্যকার দিয়ে একটা উদাহরণ দিতে পারবা? যদি আমরা বলি আশু, সরেয়া তালা বর্ষায় রস্যকার, আশু, এই পাশে গেলে হবে আউশ, সরেয়া রস্য তালা বর্ষা আউশ, এই রস্যকারটা মাঝখানে ঢুকে পড়বে, আশু আউশ। আবার যদি বলি সাধু, সাধু হয়ে যাবে সাউদ, দন্তস্বয় আকার রস্যু এই ধ, সাউদ, এই রস্যকারটা মাঝখানে ঢুকে পড়বে, তাহলে আশু আউশ, সাধু সাউদ। এগুলো হলো অপিনিয়তির উদাহরণ। যারা আমাদের অফলাইনের ভর্তিটা, যারা ঈদ অফারে যারা ভর্তি হতে পারেন নাই, তারা কিন্তু এই সুযোগটা পাবেন। আর আগামীকাল কিন্তু আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু, আগামীকাল নতুন ব্যাচের ক্লাস শুরু। সুতরাং যারা ঈদ অফারে যারা ভর্তি হতে পারেন নাই, তারা ভর্তিটা কিন্তু আজকে কমপ্লিট করে ফেলবেন। ঈদ অফারটা কিন্তু আপনাদের জন্য এখনো কিন্তু চলমান আছে। দেখো এখানে একটা প্রশ্ন আসছে, জোছনা কোন শ্রেণীর শব্দ? 40তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। জোছনা, আগে দেখে আপনারা একজনে যদি উত্তরটা বলতে পারেন, তাহলে আমি উত্তরটা বুঝিয়ে দিব ভালো করে। দ্রুত বলেন, দ্রুত দ্রুত। এটা কি বলছে, জোছনা কোন শ্রেণীর শব্দ? এটা যৌগিক নাকি তৎসম নাকি দেশি নাকি অর্ধ তৎসম? এটা কোনটা হবে একটু বলেন না, কোনটা? অনেকে বলছে তৎসম না, এটা তৎসম না। কি ঝর্ণা রায় তিনি বলেছেন ঘ, দীপক তিনিও বলেছেন ঘ। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা অর্ধ তৎসম। স্যার এটা কেমনে পারলে, কেমনে পারবে এটা যে অর্ধ তৎসম? এখন লেখো অর্ধ তৎসম শব্দ চেনার উপায়। অর্ধ তৎসম শব্দ চেনার উপায়, অর্ধ তৎসম শব্দ চেনার উপায় কেমনে চিনবেন এটা? অর্ধ তৎসম শব্দ চেনার উপায় হলো, মানে যে শব্দটা এখন আর আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয় না, যে শব্দগুলো এখন আর আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয় না, ওই শব্দগুলো কি বলা হয় অর্ধ তৎসম শব্দ। যাকে এই জোছনা শব্দ কিন্তু আমরা এখন আর ব্যবহার করি না, এর পরিবর্তে আমরা হয় এটা ব্যবহার করি জোছনা, এটা ব্যবহার করি, অথবা তৎসম, এই যে জোছনা, জোছনা, এটাও বাংলা ভাষায় চলে, এটাও চলে, কিন্তু এই জোছনা এটা কিন্তু আমাদের বাংলা ভাষায় এখন আর চলে না। সুতরাং এটা হলো অর্ধ তৎসম শব্দ। তো পরীক্ষায় 4টা অপশনের ভিতর দেখবেন যে শব্দটা আমরা ব্যবহার করি না বাংলা ভাষায়,
সেটা হলো অর্ধ তৎসম শব্দ। আর একটা উদাহরণ দেখো, ছেরাদ্দ, ছয়কা ছের একারা দয়দা, এই ছেরাদ্দ শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না, এই শব্দটা ব্যবহার করি না, এর পরিবর্তে আমরা ব্যবহার করি তৎসম শব্দ শ্রাদ্ধ, এটা ব্যবহার করি, এটা চলে, কিন্তু এটা কিন্তু আমাদের বাংলা ভাষায় চলে না। এবার দেখো আর একটা যদি বলি নেমন্তন্ন, নেমন্তন্ন, এই শব্দটা আমাদের বাংলা ভাষায় চলে না, এর পরিবর্তে আমরা ব্যবহার করি নিমন্ত্রণ, এর পরিবর্তে আমরা ব্যবহার করি নিমন্ত্রণ। এরকম যদি পরীক্ষা আপনি দেখেন যে নেমন্তন্ন, শ্রাদ্ধ, যোচনা, বোষ্টম, কুৎসিত, এগুলো হলো অর্ধ তৎসম শব্দ। আর একটা দেখো এই যে কস্কের কু, এই যে কুৎসিত, এই শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না, এর পরিবর্তে আমরা কিন্তু ব্যবহার করি কুৎসিত, এটা ব্যবহার করি, কিন্তু এটা করি না। সুতরাং যে শব্দটা আমরা এখন আর ব্যবহার করি না ওই শব্দটাকে বলে অর্ধ তৎসম শব্দ। হ্যাঁ, যেমন আবার দেখো গিন্নি, আমরা কিন্তু গিন্নি শব্দটা কিন্তু ব্যবহার করি না, এটা গোপাল ভাঁড় ব্যবহার করে, এর পরিবর্তে আমরা ব্যবহার করি কি জানেন, বউ, বউ শব্দটা ব্যবহার করি, স্ত্রী শব্দটা ব্যবহার করি। সুতরাং যে শব্দটা এখন আর বাংলা ভাষায় ব্যবহৃত হয় না ওই শব্দটা কি বলে অর্ধ তৎসম শব্দ। লাস্ট একটা প্রশ্ন দেখি, এটা কে কে পারেন, এই উত্তরটা লাস্ট প্রশ্ন আপনাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। আপনাদেরকে বলে দিই, এটা ভালো করে বুঝিয়ে দিব, তার আগে একটু আপনাদেরকে বলে দিই যে আমাদের কিন্তু আগামীকাল থেকে বিসিএস 49তম বিসিএস এর নতুন ব্যাচে ক্লাস শুরু হবে আগামীকাল, এবং আগামীকাল নিবন্ধন ব্যাচের নতুন ক্লাস শুরু, এবং আগামীকাল কিন্তু প্রাইমারি ব্যাচের নতুন ব্যাচের ক্লাস শুরু, এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের আগামীকাল কিন্তু রাতুল স্যারের সাথে আপনাদের ক্লাস হবে, এবং আমার সাথে আগামীকাল রাতুল স্যার এবং আমরা দুজনে কিন্তু আগামীকাল ক্লাস দিব। সুতরাং আগামীকাল কেউ ক্লাস, প্রথম ক্লাস যেন কেউ মিস না করেন। যারা এতদিন নতুন ব্যাচের সন্ধান করতেছিলেন, এই আমাদের প্রাইমারি কোর্স বিসিএস নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের সকল কোর্সের ক্লাস আগামীকাল থেকে কিন্তু ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। তা যারা ঈদ অফারটা যারা মিস করেছেন এর আগে, সেই ঈদ অফারটা আবার আপনাদের জন্য চলমান আছে ইনশাল্লাহ। আগামীকাল সবাই কিন্তু সকাল 10টার ভিতরে ভর্তির কাজটা কমপ্লিট করে ফেলবেন ইনশাল্লাহ। উত্তর কোনটা দেখেন, নাসিক্য বর্ণ কোনগুলো, ভালো করে পড়বেন তারপর উত্তরটা করবেন, ঠিক আছে? একটু দেখেন উত্তরটা অনেকেই পারবেন না আমি জানি, কারণ বেসিক জ্ঞান না থাকলে এটা পারবেন না। আগে জানতে হবে নাসিক্য বর্ণ আছে কয়টা বাংলা ভাষায়। বাংলা ভাষায় আমাদের নাসিক্য বর্ণ আছে, বাংলা ভাষায় নাসিক্য বর্ণ আছে কয়টা, 7টি। কি কি সে 7টি দেন দেখেন, ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, অনুস্বর, আটা চন্দ্রবিন্দু, 1 2 3 4 5 6 7, এই 7টি হলো নাসিক্য বর্ণ। তাহলে আমাদের বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি আছে কয়টা, আমাদের বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি আছে কয়টা, নাসিক্য ধ্বনি আছে 3টা মাত্র। কয়টা, 3টা। সে 3টা কি কি দেখো, ও, আরটা দন্তন্য, আর একটা হলো ম। এখন আপনি ইজিলি পারবেন যে বাংলা বা নাসিক্য বর্ণ কোনগুলা। তাহলে নাসিক্য বর্ণ কোনগুলা, ও, এ ও নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ। স্যার একটু দেখেন, এখানে কিন্তু আমরা এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল করে দেওয়া আছে। কি কি করে দেওয়া আছে, ক্রিটিক্যাল প্রশ্ন, এটাকে বলা হয় ক্রিটিক্যাল প্রশ্ন। প্রশ্ন আছে নাসিক্য বর্ণ কোনগুলো। তাই দেখো এখানে কিন্তু এটাও নাসিক্য বর্ণ, 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 এটাও নাসিক্য। এখন কি উত্তর কি সব টিক দিয়ে আসবে না, এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল প্রশ্ন, মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। এখন সবগুলোই তো নাসিক্য বর্ণ, সবগুলোই কি নাসিক্য বর্ণ। কোন প্রশ্ন যদি এরকম ক্রিটিক্যাল প্রশ্ন দেয় তাহলে মনে করবে আসলে এখানে নাসিক্য বর্ণ না, এখানে উত্তরটা হবে নিচে কোনটি, নাসিক্য ধ্বনি। এখানে এই বর্ণর জায়গায় আমি যদি দিই নাসিক্য ধ্বনি কোনগুলো, নাসিক্য ধ্বনি কোনগুলো, তাহলে কিন্তু উত্তরটা বের করা সহজ। এবার আপনারা উত্তর করেন নাসিক্য ধ্বনি কোনগুলো, বের করেন নাসিক্য ধ্বনি কোনগুলো। কয়েক প্রকারে কিন্তু আমার উত্তরটা আশা করতে পারি আমি। নাসিক্য ধ্বনি কোনগুলো এবারে বলো,
নাসিক্য ধ্বনি কোনগুলো? উত্তর যদি নাসিক্য বর্ণ বলে তাহলে উত্তর সবগুলোই হবে, কারণ সবই তো আছে এখানে, সবগুলোই কিন্তু কি বর্ণ। এখন যদি বলে নাসিক্য ধ্বনি কোনগুলো বলেন তো, নাসিক্য ধ্বনি কোনগুলো? এখানে রনি পাল বলছে স্যার এটা সি হবে। আচ্ছা দেখো, যদি এখন বলছে নাসিক্য ধ্বনি, ও নাসিক্য ধ্বনি, কিন্তু ইও কিন্তু নাসিক্য ধ্বনি না, এ হলো নাসিক্য বর্ণ, তাহলে উত্তর এটা হবে না। মূর্ধন্য ন কিন্তু নাসিক্য বর্ণ, ইও কি এটাও নাসিক্য বর্ণ, এ দুটোই নাসিক্য বর্ণ একাধারে দেখেন। আবার দেখেন উত্তর কিন্তু আগেরটাও হয়, আগেরটা হবে না কেন? উত্তর কিন্তু আগেরটা অনুযায়ী এইটা দেখেন। আমি যদি বলি ধ্বনি বাদ দিলাম, যদি বলি নাসিক্য বর্ণ, তাও কিন্তু উত্তর কিন্তু করা যাবে। কেমনে করা যাবে? উত্তর সবগুলো হয়। আবার দেখেন ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু, নাসিক্য বর্ণ কোনগুলো? এখানে ইও এটাও বর্ণ, ইও এটাও বর্ণ, উত্তর কিন্তু এই দৃষ্টিকোণ থেকে এটাই হবে। আর এটা হবে না কেন? ইও এটা কিন্তু নাসিক্য ধ্বনি, ও একাধারে ধ্বনি প্লাস বর্ণ, এ ইও একাধারে শুধু বর্ণ, এটা কিন্তু নাসিক্য বর্ণ শুধু বর্ণ, আর ইও একাধারে নাসিক্য বর্ণ প্লাস একাধারে নাসিক্য ধ্বনি, এই জন্য উত্তর এটা হবে না। ম একাধারে নাসিক্য ধ্বনি, ও একাধারে নাসিক্য ধ্বনি, এটাও নাসিক্য ধ্বনি, এটাও নাসিক্য ধ্বনি, এই জন্য উত্তর এটা হবে না। অনুস্বর এটা কিন্তু নাসিক্য বর্ণ, আর দন্তনা এটা কিন্তু নাসিক্য ধ্বনি প্লাস বর্ণ, সেই উত্তর এটা হবে। উত্তর হবে এটা। যদি বলে নাসিক্য বর্ণ কোনগুলো, তাহলে এখানে উত্তরটা হবে খ। উত্তরটা হবে কি? তখন উত্তরটা হবে খ, উত্তরটা হবে খ, উত্তরটা কি হবে? খ। আর যদি বলে নাসিক্য, এখানে বর্ণের পরিবর্তে যদি বলে নাসিক্য ধ্বনি কোনগুলো, যদি ধ্বনি বলে তাহলে দেখো, তাহলে ধ্বনি বললে এটা হবে না, এখানে ধ্বনি একটা আছে বর্ণ আছে, তার মানে উত্তর এটা হবে না। তা নাসিক্য ধ্বনি না, এই দুইটা হলো নাসিক্য, এটা হবে না। এই যে ও আর ম, এটা হবে উত্তর। উত্তর হবে ও আরটা ম। ম এটা কিন্তু নাসিক্য ধ্বনি, আর ও এটাও কিন্তু নাসিক্য ধ্বনি। তাহলে আজকে আমরা মানে শিখলাম যে বাংলা ভাষায় নাসিক্য বর্ণ আছে আমাদের 7টি, আর বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি আছে 3টি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে। এতক্ষণ কষ্ট করে অনেকে ক্লাসটা করলেন, যারা ঈদ সালামি অফারটায় ভর্তি হতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলি যে ঈদ সালামি অফারটা যারা এখনো পান না, ঈদ সালামি অফার, অনেকে অনেক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়েন, বিসিএস অনেক একটা স্বপ্ন আপনাদের, তো এই জন্য বললাম যারা 49তম বিসিএস পরীক্ষা যারা কোর্স করবেন, 49তম বিসিএস, 49তম বিসিএস, ঠিক আছে, এই যে প্রিলি কোর্সটা যদি করেন আপনারা, প্রিলিটা করলে সেখানে আপনাদেরকে কিন্তু এটা আমরা 3500 টাকা ঈদ সালামি অফার করে দিয়েছিলাম, এটা এখনো রেখে দিলাম। আগামীকাল থেকে যেহেতু ক্লাসটা শুরু, আগামীকাল পর্যন্ত অফারটা আপনার থাকবে। এই বিশেষ প্রিলি 3500, আর এটা যদি আপনি যদি সরাসরি অফলাইনে করেন, আমাদের অফলাইনে করলে আপনি অফলাইনে ভর্তি হতে পারবেন মাত্র 8000 টাকা, মাত্র 8000 টাকা কিন্তু ভর্তি হতে পারবেন। এছাড়া আপনারা যারা প্রাইমারি কোর্সটা যারা করার জন্য মন স্থির করেছেন, প্রাইমারি, এরপর যারা নিবন্ধন কোর্সের জন্য মন স্থির করেছেন, অথবা যারা 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড যারা মন স্থির করেছেন, তাদেরকে বলি তারা অনলাইন কিন্তু সেই 2500 টাকার কোর্সটা 1250 টাকা কিন্তু বই সহ আপনারা এটা ভর্তি হতে পারবেন। আর অফলাইনে যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আমাদের 5000 টাকা আপনাকে পে করতে হবে, 5000 টাকা, এটা ঈদ অফার, মনে থাকবে? মনে থাকবে? তাহলে এটা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, এটা হলো 1250 টাকা ঈদ অফার। এটা কিন্তু আগামীকাল সকাল 10টা পর্যন্ত অফারটা থাকবে, এটা কিন্তু আর কিন্তু দেওয়া হবে না আপনাদেরকে, এরপর আমরা এটা 1550 টাকা করে দিব। আর এই সবগুলোর সাথে কিন্তু লেকচার শিট, বই কিন্তু আমরা কিন্তু এগুলোর সাথে বই কিন্তু একদম আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো, এগুলোর সাথে বই কিন্তু একদম ফ্রি পাবেন, মনে থাকবে? একদম ফ্রি পাবেন। সালামি দান দিয়ে দিব। ওকে। আর এর জন্য আমাদের হটলাইন নাম্বারটা দেখেন 01901519501, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনি আমাদের কি করে, হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনি কল করে আপনি ভর্তি নিশ্চিত হতে পারবেন। ওকে, মনে থাকবে?
একজন কাছে আর বই পাইনি এখনো। তুমি বই না পাইলে অফিসে যোগাযোগ করো, কমেন্ট করলে কি বই পাবা? জীবনও পাইতে না। অফিসের নাম্বারে যোগাযোগ করবা বই যারা পাও না। মনে থাকবে স্যার আমি 19তম নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছিলাম গত সেপ্টেম্বরে, এখন আমি কোনো শিডিউল পাই না, আমাকে কি পেইড ব্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে? আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করেন, এই নাম্বারে কল দেন, 0901519509, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের কল দেন। যদি কোনো আমাদের হটলাইন নাম্বার একটা আছে 503, ওটা আগামীকাল দিনে কল দিয়েন। যাদের কোনো যদি এরকম সমস্যা যদি পড়েন, যারা ক্লাস পাচ্ছেন না এরকম থাকে, তাহলে যোগাযোগ করুন। স্যার খাদ্যের জন্য কোন কোর্স আছে? খাদ্যের জন্য আমাদের লিখিত ব্যাচের কোর্স আছে একটা, আপনি খাদ্যের জন্য লিখিত ব্যাচের কোর্সে ভর্তি হবেন। আমাদের 10 থেকে 20তম গ্রেডের খাদ্যের লিখিত ব্যাচের কোর্স আছে, ওইটা কোর্সটা ভর্তি হবেন, লিখিত বই পাবেন। ওকে, প্রাইমারি একে আবার প্রাইমারি ভর্তি ফি কত? খাদিজা তো দেখো এটা জিজ্ঞেস করার দরকার হয় না, আমি কিন্তু সবই লিখে দিছি। এই যে দেখেন আমি কিন্তু লিখে দিছি প্রাইমারি অবলিক লিখে দিছি, নিবন্ধন অবলিক লিখে দিছি, 10 থেকে 20তম একসাথে কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে। আর প্রাইমারির জন্য হাইলাইটস, নতুন হাইলাইটস বই, এগুলো একদম ফ্রি পাবেন, একদম ফ্রি পাবেন কিন্তু এটা। আর যারা লিখিত কোর্সে যারা ভর্তি আছেন 10 থেকে 20তম গ্রেড যারা ভর্তি আছেন, তারা এই বইটা পাবেন। ইউনিয়ন সমাজকর্মীর জন্য এই বইটা পাবেন, ইউনিয়ন সমাজকর্মী খাদ্যের জন্য এই বইটা কিন্তু আপনারা ফ্রি পাবেন। কোর্সে ভর্তি হলে এই বইটা একদম আপনারা ফ্রি পাবেন। আর এই বইটা আলাদা কিনে নিতেও পারবেন আপনারা, সেক্ষেত্রে আপনাদের কুরিয়ার চার্জ আপনাদের কাছ থেকে 500 টাকা রাখা হবে, ঠিক আছে। এই বইটা আপনারা আলাদা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন 500 টাকা দিয়ে। ওকে, তো এই বইটা কিন্তু কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এগুলো একদম আপডেট বই, ইনশাআল্লাহ এগুলো পড়বেন, ভালো করে পড়বেন। হ্যাঁ স্যার যারা পুরান আছে তাদের অফার কি? আর পুরান আছে তাদের অফার কি? আচ্ছা শোনেন, যারা আমাদের পুরাতন আছেন, যারা আমাদের, তারা 1050 টাকা দিবেন এখানে। যারা আমাদের পুরাতন আছেন তারা 1050 টাকা দিবেন, আর তারা এখানে 3000 টাকা দিবেন। হ্যাঁ, যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন পুরাতন যারা, তারা এখানে 3000 টাকা দিবেন, আর এখানে 1050 টাকা দিবেন। হয়ে গেল। আজকে বই পাইছে কে? বেল্লাল হোসেন, বাহ। মোহাম্মদ বেল্লাল হোসেন, তিনি আজকে আমাদের ক্যারিয়ার প্লাস বই বিজয়ী, তিনি হলেন আমাদের বেলাল হোসেন। মোহাম্মদ বেলাল হোসেন আছেন এখানে? আজকে ক্যারিয়ার প্লাস বই যিনি পেয়েছেন তিনি কিন্তু বেলাল হোসেন। তার নাম কি? বেলাল হোসেন। আপনার নাম ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ঠিকানা দিয়ে দিবেন। বেলাল হোসেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন, তাহলে আপনার ক্যারিয়ার প্লাস বইটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? বেলাল হোসেন আছেন আমাদের সাথে? বেলাল হোসেন আছেন কিনা বলেন? বেলাল হোসেন কিন্তু পেয়ে যাবেন কিন্তু আমাদের বইটা। আজকে ক্লাসের সর্বোচ্চ বিজয়ীকারী, যিনি সর্বোচ্চ শেয়ার করেছেন, তিনি হলেন আমাদের মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন তিনি কিন্তু আজকের ক্লাসের আমাদের বই কিন্তু পেয়ে গেছেন। ওকে, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আগামীকাল ক্লাসে দেখা হবে বিসিএস এর ক্লাসে। আগামীকাল ক্লাস টাইম সকাল 10টায়, ক্লাস টাইম বিকাল 3টায়, ক্লাস টাইম বিকাল 5টায়, ক্লাস টাইম সন্ধ্যা 7টায় এবং ক্লাস টাইম রাত 9টায়। দেখা হবে আগামীকাল আপনাদের সাথে, সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।